বহু দূরে সেই বিদেশের মাটিতে থেকে তাদেরকে ঠকাবো, আমার বিবেককে কিভাবে ঠকাবো, আমার আত্মাকে আমি কিভাবে ঠকাবো? তারা তো দেখবে না, জানবে না, কিচ্ছু হবে না। কিন্তু আমার মতো এরকম বহু লোক আছে যারা তার পরিবারকে ঠকাচ্ছে, তার আত্মাকে ঠকাচ্ছে, বিবেককে ঠকাচ্ছে। এই কথা বলতে যে আমি তাকে সামনাসামনি যে কথাগুলো বলতাম তার চেয়ে সামনাসামনি কথা বলে এত বেশি ইমপ্রেস হলাম আমি, তাকে এখন মনে হচ্ছে সে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা। তার আচরণ, তার কথাবার্তা, তার বিহেভিয়ার, এটা আমার কাছে মনে হলো তার চেয়ে আর কেউ সুন্দর হতে পারে না পৃথিবীতে। চলুন এবার পরিচিত হওয়া যাক। আপনি আপনার নামটা একটু প্রথমে বলবেন। লোটন খন্দকার। আমাদের হ্যালো 920 তো নিশ্চয়ই শোনেন। ওকে, আমাদের বেসিক কিছু কোয়েশ্চেন রয়েছে, লাইক আপনি কোথায় আছেন এই মুহূর্তে এবং আপনার এজটা যদি বলেন। বেসিক্যালি বিজনেস করি, আমার এজ এখন 39। ওকে ফাইন, তো লোটন ভাই আমরা শুরু করতে পারি। হ্যাঁ ওকে, শুরু করুন আপনি। আমার জন্ম ঢাকাতে 75 এর দিকে। ঢাকা কোথায়? গ্যান্ডারিয়াতে। ফাদার তখন চাকরি করতো, সিএসডি গোডাউন ইনচার্জ ছিলেন ফরিদাবাদে। ওকে, তো ওই সময়ের কথা আমার মনে নেই, আমি একদমই ভুলে গেছি ঢাকার কথা। আমরা 1978-এ খুলনায় চলে যাই। ওকে, আমার বাবা বুদ্ধি হয়ে চলে যায় ঢাকার থেকে। আচ্ছা, তখন কথা আমার তো মনে নাই আসলে। 78, 79, 80, আমার মনে পড়ে 81, 80-র কথা, যখন আমি ফার্স্ট দিন স্কুলে যাই। ওকে, নূরনগর অব দা প্রাইমারি স্কুল, হ্যাঁ, যেটা আমার ফার্স্ট 80 সালে আমি ক্লাস 1-এ ভর্তি হই। প্রথম দিনের কথা এখনো মনে পড়ে আমার, কারণ হচ্ছে আমি প্রথম যদি স্কুলে যাই সেদিন আমি 3টা ফ্রেন্ডের সাথে দেখা হয় যারা আমার সাথে ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত ছিলাম। নিক্সন, একটা হচ্ছে পল্লব। তবে অত্যন্ত কষ্টের বিষয় আজকে যে অনুষ্ঠানের মধ্যে নিক্সন বা পল্লব আমার কথা শুনতে পায়, কারণ গত 20 বছর ধরে আমার সাথে নিক্সন এবং পল্লবের কোনো কন্ট্যাক্ট নাই। আমি জানি না বাংলাদেশের কোন প্রান্ত থেকে যদি আজকে নিক্সন বা পল্লব জানতে পারত। যাই হোক, তো ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করি। তো আমার ফাদার ফুড অফিসার ছিল এবং আমরা অনেক ভাই বোন। আমি ভাই বোনের মধ্যে হচ্ছে 4 নাম্বার। আমার ছোট একটা ভাই আছে। মোট আমরা 3 বোন 5 ভাই, মানে 8 ভাই বোন। 8 ভাই বোন। আমি হচ্ছি সিরিয়ালের 7 নাম্বার। জি, যাই হোক, যেটা বলতেছিলাম, ওই ক্লাস 5-এ আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের স্কুলটা না ঠিক খুলনা বেতারের অপোজিটে ছিল। আমরা যখন স্কুলে যেতাম, তা আমি না ওই প্রতি শুক্রবারে একটা প্রোগ্রাম হইতো খুলনা বেতারে সকাল 9:15-তে, হ্যাঁ, কচিকাচার আসর। আচ্ছা আচ্ছা। তা এই প্রোগ্রামটা না অনেক বাচ্চা যাইতো, তার বাবা মা নিয়ে যাইতো, ভালো ভালো ড্রেস পরে নিয়ে যাইতো। এবং আমাদের ওই পাড়াটা তো আসলে রেডিও সেন্টারের পাশে, যার কারণে ওইখানে যে ফ্যামিলি থাকতো তারাই বাচ্চাদের নিয়ে যেত। তো প্রতি শুক্রবারে আমি বাসার থেকে বেরো রাস্তায় দাঁড়ায় থাকতাম। তো দেখতাম যে ওর আব্বা ছেলেকে নিয়ে যাচ্ছে, ওই মেয়েকে নিয়ে যাচ্ছে। না, আমার মধ্যে খুব একটা ইগো জমতো, আসিস আমি যদি যেতে, আমার থেকে ফ্যামিলি থেকে কেউ যেতে পারবে না বা ওইরকম বলারও সাহস নেই। তো যার কারণে আমি একদিন নিজেই 85-এ, তখন আমি ক্লাস 5-এ পড়ি, রেডিওর গেটে চলে গেছি। তো যখন সবাই ঢোকে না, আমি ঢুকে গেছি। সবার সাথে গার্জিয়ান আছে, আমার সাথে কেউ নাই। সবাই মনে করছে যে অনেক বাচ্চার সঙ্গে ভাই বোন আসে না, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। স্টুডিওর ভিতরে গেলাম, কাচের ঘর ভিতরে ঢুকলাম। তো ওই নিচের মধ্যে সব বাচ্চারা বসা। তারপরে হচ্ছে, হ্যাঁ, সর্বশেষে অনুষ্ঠানের শেষে বাচ্চাদেরকে ডাকা হয়, তুমি কি বলবা, তুমি কি বলবা। আমাকে যখন ডাকলো, তোমার নাম কি, তাই বলো আমার নাম লোটন খন্দকার। তুমি কি বলবা? আমি বললাম, আমার না আজও মনে পড়ে আমার জীবনের সব থেকে রোমাঞ্চকর ঘটনা। হ্যাঁ, আমি বললাম, আমি না একটা কৌতুক বলবো। কি কৌতুক বলবা? আমি ঢাকায় বাসায় একটা কৌতুক বলবো। তা বলো। আমার সেই কৌতুকটা না আজও আমি দর্শকদের শোনাতে চাই। আমার নাম লোটন, আমি না একটা চলা কমু, আঙ্গ বাড়ি আছে না গাঙ্গে পারে। তো আমার আব্বা না জাল লইয়া গেছে গা পুকুরে গাঙ্গের মধ্যে মাছ মারতে। এলা না এত বড় একটা মাছ ধরছে, মাছটা না দুঃখ পাইছে, মাছটা লইছি, কাটতে গেছে না বটিতে দান নাই কা, কেমনে কেমনে কাইটা হাড়ির মধ্যে দিছে গা, হাড়ির না তলা নাই কা, সব মাছ পড়ে গেছে গা, ঝোল টুকছিল, আইরে মজা লাগছে। এই কৌতুকটা না আসলে আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট। হ্যাঁ, এটা যখন আমি বললাম না, বলার পরে থেকে আমার মধ্যে সাংস্কৃতিক অঙ্গনে যাওয়ার জন্য বা ইয়ে করার জন্য একটা আবেগ। তো ক্লাস 6-এ আমরা যখন হাই স্কুলে গেলাম, সেটা ছিল আমার জীবন আরেকটা মজার ঘটনা। কারণ একই স্কুলের মধ্যে 1 থেকে 5 অব দা প্রাইমারি স্কুল, ঠিক তারপরেই অব দা মাধ্যমিক বিদ্যালয়। আগে আমরা টিন শেড একতলায় বসতাম, এখন চলে গেছে 3তলা বিল্ডিং এ। খুব একটা এক্সাইটেড, হ্যাঁ, কবে যাবো অ্যাসেম্বলিতে দাঁড়াবো। না, ওই যে সকালবেলা অ্যাসেম্বলি করতো, আমরা প্রাইমারি বাচ্চারা যেতে পারতাম না। সব ছেলে মেয়ে দাঁড়াইতো, ব্লু শার্ট সাদা প্যান্ট। মানে আমাদের মনে হইতো কবে 6-এ উঠবো, কবে যাব। প্রথম দিন স্কুলে গেলাম, উফ, ড্রেস পরে স্কুলে যাওয়ার পরে এখন বাংলা স্যার নাম হচ্ছে তপন কুমার দাস। অ্যাসেম্বলিং হলো, অ্যাসেম্বলিং হওয়ার পরে যথারীতি আমি
ক্লাসরুমে বসতো। আমার আজও মনে পড়ে, দোতলায় একেবারে কোনার রুমটা ছিল ক্লাস 6 এর রুম, তারপরে 7, তারপরে 8, আর নিচে 9, 10। ওকে, তা কোনার রুমটা ছিল আমাদের 6 এর। আমি না প্রথম বেঞ্চে বসছি, যে স্যার ঢুকছে, স্যার ঢুকে বলছে, এই তোমরা কি ক্লাস 6 এর ছাত্রছাত্রী? সবাই বললাম জি স্যার। তো তোমরা হাই স্কুলে উঠছো জানো? জি স্যার। তো ঠিক আছে, আজকে তোমাদের জন্য একটা বিশাল পুরস্কার আছে। তোমাদের মধ্যে থেকে তোমরা যদি বোর্ডে লিখলো, স্যার লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, বড় করে লিখে বলছে তোমাদের মধ্যে কে কে এইখানে এসে এই বিষয়ে 2 মিনিটের উপস্থিত বক্তৃতা দিতে পারবা। প্রথম দিন ক্লাস, এরকম একটা পরীক্ষা, খুব একটা এক্সাইটেড। আমার তো রেডিওতে যাতায়াত আছে, আমার তো একটা কনফিডেন্স আছে, সবার আগে আমি হাত তুলে ফেললাম। দেখলাম আমার পিছিয়ে পিছিয়ে 2-4 জন উঠালো। হ্যাঁ, যে যার মতো যে বলছে, মনে হয় কারোটাই ভালো হয়নি। আমি যে কিভাবে বলছি আমার মনে পড়ে না এই মুহূর্তে, তবে মনে পড়বে সারা জীবনের জন্য যে কথা, সেটা হচ্ছে স্যার আমাকে একটা কলম দিছিল, রেড লিফ কলম, বলছিল এইটা হচ্ছে পুরস্কার। এবং সেই কলমটা 60 সাল পর্যন্ত ছিল আমার কাছে। হ্যাঁ, যদিও এখন হারাই ফেলছি, কিন্তু আমার জীবনে এটা একটা মজার এবং খুবই স্মরণীয় পুরস্কার। এবং এই জিনিসগুলো অনেক মোটিভেশনাল, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। কোনো ভালো কাজের প্রশংসা কিন্তু ওই মানুষটাকে আরো বেশি তার ভালো কাজের জন্য বেগবান করে। আমরা সবসময় এটা দেখি যে আপনি দেখবেন যে যেসব মানুষ, এবং আপনি যদি ওই ডেল কার্নিকের বই, কিংবা আপনি যদি বলেন ইউ ক্যান উইন শিপ খারের বই, এই যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো সবসময় দেখবেন তাদের জীবন থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, যে যারা ভালো কাজ করেছে দুনিয়াতে, তাদের পেছনের ব্যাকগ্রাউন্ড ছিল অত্যন্ত মোটিভেশনাল। 2-1 এক্সেপশনাল থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। এবং বিশেষ করে পারফর্মিং আর্টে কিন্তু মোটিভেশনটা অনেক বেশি জরুরি। একটা রেড লিফ কলম হয়তো মানে আমাদের কাছে কিছুই না, কিন্তু ওই সময় একটা বাচ্চার জন্য এবং ওই প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অসম্ভব সুন্দর একটা জীবনের গল্পে আজকে প্রিয় শ্রোতা আমরা রয়েছি। এবং একটা বিষয় আপনাদেরকে নোট করতে চাই আমরা, যে আজকের যে জীবনের গল্পটি, সেটা বাংলাদেশের অনেক যুবকের জন্য এবং অনেক অনেক মানুষের জন্য যারা অনেক বেশি হতাশায় থাকেন, তাদের জন্য অনেক বড় একটা পাথেয় হতে পারে। সো আমরা আবারও গল্পে ফিরতে চাই। হ্যাঁ রুশন ভাই, যেটা বলছিলেন। তো 1986 ক্লাস 6 গেল, 7 গেল, 87, 8টা হচ্ছে আমার জীবনে একটা খুবই স্মরণীয় বছর। ক্লাস 8-এ আমি হঠাৎ করে, খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, খুব ভালো রেজাল্টও করতাম না, কিন্তু ক্লাস 8-এ যে আমি ক্লাসের সেকেন্ড হয়ে গেলাম। প্রায় 80 জন ছেলেমেয়ের মধ্যে আমি সেকেন্ড হয়ে গেলাম। আমার মতো একটা স্টুডেন্ট সেকেন্ড হয়ে গেল, এটা পুরো স্কুলকে চমকাই দিল। সবাই আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করতে থাকলো। তো আমি যখন সেকেন্ড হলাম, সেকেন্ড হওয়ার পর চিন্তা করলাম, তো আমি তো এখন একটা টার্নিং পয়েন্টে আছি, আমাকে তো ভালো রেজাল্ট করতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, হ্যাঁ ভালো কিছু করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন ক্লাস 9-এ ভর্তি হলাম সায়েন্সে, তখনই আমাদের লাইফটা, বিশেষ করে আমার পারিবারিক দিকটা চরম একটা দিকে পরিণত হলো। সেটা হলো, আমার আব্বা ফুড অফিসার ছিল। সবাই জানে ফুড অফিসার মানে হচ্ছে অনেক টাকার মালিক। ফুড অফিসারের ছেলে। আসলে আমার আব্বা মৃত খন্দকার আহমদ হোসেন এমন একজন ব্যক্তি ছিল, সারা জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, সারা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমার মনে পড়ে না আমার জন্মদাতা পিতা কোনদিন আমাকে একটা চড় দিছে, আমাকে একটা গালাগাল করছে। আমাকে কেন, ফ্যামিলির কাউকে করে নাই। সেই পিতা আমার যে এত সৎ একজন মানুষ ছিল, কি কষ্টের মধ্যে তার জীবনটা গেল, যেটা আমাদের সবার, আমাদের পরিবারের প্রত্যেকটা ভাই বোনের আমার মধ্যে সারা জীবনের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। আমার আব্বা এত সৎ মানুষ ছিল যে তার 3টা গোডাউন ছিল ইনচার্জ করা খুলনা বৈকালিতে, এবং ওই সময়ে ওই গোডাউনগুলা রেনোভেশন করার জন্য সরকার গোডাউনগুলো ভেঙে ফেলে, অর্থাৎ টিন শিটকে ভেঙে এটাকে ওয়াল করবে। আব্বার 3টা গোডাউন ইন্টেনশনালি রাতের বেলা টিন খুলে ওপর থেকে সমস্ত মালামাল নিয়ে টিন লাগিয়ে দিয়ে চলে যাওয়া হয়। আব্বা যখন এটা চাবি জমা দিয়ে সিরিয়াল করে চলে গেছে, পরের দিন এসে গোডাউন খুলে দেখে ভিতরে মাল নাই। মালামাল কি হলো, রিপোর্ট করলো, কিছুই হলো না। অফিসার তারা বুঝালো কিচ্ছু হবে না, কি হয়েছে না হয়েছে পরে তদন্ত করা যাবে। উনি একটু বোকা মানুষ ছিল, উনি সিরিয়াসলি বুঝতে পারেনি। অফিসারের রিপোর্ট করছে, টালি করছে, জাজমেন্ট করছে, মাল শর্ট দেখাইছে, কিন্তু ঠিক 6 মাসের মধ্যেই ইন ডিপার্টমেন্ট তাকে গিলটি করে চাকরি থেকে একেবারে সাসপেন্ড করে দিল। আমরা ঘর ভাড়া দিতে পারি না, বাজার করতে পারি না, চরম হতাশায় পড়ে গেলাম। আমার ভাই একটা মোটর পার্টসের দোকানে চাকরি নিল, আমার বড় ভাই পান্না ভাই চাকরি করতো, ভাই কিছু ইনকাম করতো, আর সবাই লেখাপড়া করতাম। মেজো ভাই, তপন ভাই, খোকন, রুবা, আমি, আহাত ছোট। হ্যাঁ, আজ কেবল 86 সালে হয়েছে, 2 বছর বয়স, ওর দুধ কেনার টাকা নাই। এরকম একটা পরিবারের মধ্যে এসে আমার মতো একটা ছেলের কিভাবে লেখাপড়া হবে, কিভাবে আমি উপরে যাব? এইখানেই তো শেষ, ক্লাস 8 পর্যন্ত আমার লাইফ শেষ। তখন আমি কি করলাম, ক্লাস 9-এ আমাদের ওইখানে একটা মোটর পার্টসের দোকান আছে, হিন্দু দাদা কাজ, ওনার সাথে বললাম যে দাদা এই তো সমস্যা, আমি তো লেখাপড়া করতে পারবো না, কি করা যায়?
তো বললো তোমার সাইকেল আছে? আমাকে হ্যাঁ আছে। তুমি কিছু মালামাল ফ্লাইং করে বিক্রি করো বিভিন্ন দোকানে দোকানে। তখন ওই চিন্তা করলাম যে বড় ভাই তো এক দোকানে চাকরি করে আর আমি এই ক্লাস 9-এ ভর্তি হয়েছি, হ্যাঁ, তো এখন কিভাবে মালামাল পাই। যাই হোক, আমাকে আমার এক ফ্রেন্ড ইনুস 2,500 টাকা দিল। আচ্ছা, দিয়ে বললো দোস্ত তুমি এই 2,500 টাকা দিতে পারি, এক শর্তে টাকা আমার ফেরত দিতে হবে এবং তুমি এটা দিয়ে ব্যবসা করতে পারো কিনা দেখো। আমি বললাম আলহামদুলিল্লাহ। ওই 2,500 টাকা নিয়ে ওই দাদার কাছ থেকে আমি মাল নিলাম, মোটর পার্টসের বিভিন্ন গুডস, ছোটখাটো জিনিস, এই নাট বোল্ট, তারপরে হোস পাইপ, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়াশার, ছোটখাটো আইটেম বিভিন্ন বাস ট্রাকে লাগে। হ্যাঁ, তো আমি ওগুলো একটা সুন্দর একটা ব্যাগ বানায় ওই মালগুলা নিয়ে খুলনা শহরে এবং রূপসা নদীর ওই পারে কিছু কিছু দোকানে দেওয়া শুরু করলাম। যাই ওই 200 টাকা 100 টাকা 300 টাকার মাল বিক্রি করি, আবার টাকাটা নিয়ে আসি। 100 টাকার মাল বেচতে 10 টাকা 15 টাকা লাভ হয়। হ্যাঁ, এইভাবে আমি 2,500 টাকা দিয়ে যা আমার লাভ হইতো সেই লাভের টাকাটা দিয়ে আমি আমার লেখাপড়াটা শুরু করলাম এবং পাশাপাশি ফ্যামিলির থেকে তো তেমন হেল্প করতে পারে না, তারপরেও তো ফ্যামিলিতে তো আমার কিছু দেওয়ার নাই। আমি একটু রুটিনটা জানতে চাই যে এই যে বিজনেসটা আপনি করতেন, দেখা যাচ্ছে যে আমাদের স্কুলটা হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত, আর এই শুক্রবার দিন বন্ধ। আমি সকালবেলা দোকান খুলে ফেলে, বুঝছেন, 8টা থেকে 8:30 দোকান খুলে ফেলে। দোকানগুলো কাছাকাছি, আমি স্কুলের পাশাপাশি। আমাদের ওই এলাকাটাই নূরনগর, বয়রা, তারপরে জোড়াগেট, নিউ মার্কেট, এই এলাকাটাই মূলত মোটর পার্টসের বেশি দোকান, খুব বেশি দূরে না। দেখা গেল 9টার সময় বা 8:30টার সময় দোকান খুললে যা যা মাল আমার কাছে আছে নিয়ে দিয়ে আসি, একটা কাগজে বিল করে স্কুল থেকে এসে সন্ধ্যার পরে যায় টাকা দেয়। হ্যাঁ, আর মেন কানেকশনটা হয় হচ্ছে শুক্রবার দিন, এবং যশোর যাইতে হইতো মাঝে মাঝে মাল আনতে। শুক্রবার দিন আমি যশোর চলে যেতাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, যশোর থেকে মালটা নিয়ে আবার খুলনা চলে আসতাম। যে মালগুলো আমি যশোর থেকে আনতাম ওইটা আবার অন্য দিন সেল করতাম। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিতে চাই। বিরতির সময় হয়ে গিয়েছে। আজকে আমরা যার জীবনের গল্প এখানে শুনছি তিনি হচ্ছেন লোটন খন্দকার। একটা কথা আছে, যে জীবনে চড়াই উতরাই থাকে না সে জীবন কখনো সাফল্যের দ্বারে করাঘাত করতে পারে না। লোটন খন্দকারের জীবনের যে শৈশব, সাজানো গোছানো শৈশব, আমাদের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা সম্পূর্ণরূপে বাবার ইনকামের উপরে, বাবার একটা সরকারি চাকরির উপরে পুরো পরিবার চলে, সেই পিতার যখন চাকরি থাকে না, সেই পরিবার যে কতটা বিধ্বস্ত হতে পারে সেটার উদাহরণ আসলে রেডিওতে দিতে হবে না। আপনার চারপাশে এরকম ঘটনা অহরহ ঘটে এবং সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই জানেন। সেরকম একটা পরিবারের সন্তান হচ্ছেন লোটন, এবং তার যে জীবনের গল্প, সেই জীবনের গল্প আজকে আমাদেরকে কোন শিক্ষাটা দেয় সেটা আমরা জানবো। তবে এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। যেটা বলছিলেন যে আপনি এক ধরনের বিজনেসে নেমে গিয়েছেন এবং সাইকেল দিয়ে চালিয়ে চালিয়ে আপনাকে এই বিজনেসটা করতে হচ্ছে। তারপর পুরোদমে লেখাপড়া চলতেছে, বিজনেস চলতেছে। তো 91-এ এসএসসি পরীক্ষা দিলাম, কিন্তু লেখাপড়া পিছনে যে পরিমাণ শ্রম মেধা দেওয়ার দরকার ছিল সেই পরিমাণ শ্রমের মধ্যে আমার পক্ষে দেওয়া সম্ভব হলো না। কিন্তু আমার রেজাল্ট হলো, খারাপ হয়নি, ফার্স্ট ডিভিশনই পেলাম, তাও সায়েন্স থেকে। এরপরে আমার জীবনে আরো বড় দুর্ঘটনা চলে আসলো। আমি যখন কলেজে ভর্তি হব, কোন কলেজে ভর্তি হব, আমার যে বিজনেসটা করতাম, হ্যাঁ, ওই বিজনেসে যে আমার কিছু টাকা পয়সা এদিক ওদিক বাকি ছিল, আমি একদিন যশোর থেকে মাল আনতে গেছি, তখন আমার পুঁজি হয়েছে প্রায় 10-12 হাজার টাকা। তো ছোট মিনি বাসে করে আসতে হয়, তো ওই দিনকে ওই মালটা বক্সে রাখছি। বক্সে রাখার পরে আমি তো ভিতরে, তো রূপদিয়া নামক জায়গাটায় বাস থামছে, বক্সের থেকে মাল চুরি হয়ে গেছে। ওহো, আমি যখন খুলনা বাস স্ট্যান্ডে নামছি, আমি বক্সে আমার মাল নাই, আমাকে টার্গেট করাই ছিল, এবং ওই দিনই আমি সব থেকে বেশি মাল আনছিলাম। আমার পুঁজি পাট্টা সব চলে গেল, কোনো উপায় নাই। এমন অবস্থা হলো লেখাপড়া করার আর কোন স্কোপ হবে না। আমাদের এলাকায় তখন বন্ধু টন্ধু এলাকার, ওদের সাথে মিশলে আমি হয় চাঁদাবাজ হইতাম, টেন্ডারবাজ হইতাম, আর না সন্ত্রাসী হইতাম। আর আমাদের ওই পাড়াতে ভালো ছেলে পেলে খুব কম। এদিকে আমার কাছে টাকা নেই, কলেজে ভর্তি হতে পারতেছি না, ওদের সাথে দলদারি করা বা চাঁদাবাজি করা বা এইসব করা, এইসবের মধ্যে হয়তো চলে যাওয়া লাগতো, 100% যাওয়া লাগতো। ঠিক সেই মুহূর্তে আমার বড় বোন, আমার বড় দুলাভাই, মাদারীপুরে ব্যাংকের ম্যানেজার আমার দুলাভাই, আমার বোন আসলো। বোন এসে আমারে বলল, সব বাক্স পেট্র গোছা, আমার সাথে চল। খুলনা থেকে ধরে বিনা নোটিশে 2 দিন নোটিশে মাদারীপুর নিয়ে চলে গেল। নতুন জায়গা, নতুন পরিবেশ, সরকারি নাজিমউদ্দিন কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি করে দিল। আমার আর কোনো টেনশন নাই, বোনের বাসায় খাই দাই, লেখাপড়া করি, একটা মানে অভূতপূর্ব সুন্দর লাইফ মনে আমি পাইলাম। উফ, কত ফ্রেন্ড সার্কেল পাইলাম। এই যে সংস্কৃতি মনা আমার, আমি খুলনায় থাকতে, স্কুলে থাকতে আমি বিতর্ক করতাম, উপস্থিত বক্তৃতা করতাম, আবৃত্তি করতাম, হ্যাঁ, তখন ওই খুলনা বেতারের সাথে জড়িত থাকার কারণে ওই যে একটা নেশাটা, ওটা কিন্তু আমি মাদারীপুর যাওয়ার পরেও আমার সাথে কন্টিনিউ হচ্ছে। কিন্তু মাদারীপুরের পরিবেশ পাই না। স্কুলের প্রোগ্রাম হলো, আমি সেখানে ইংরেজি কবিতা আবৃত্তি করে ফার্স্ট হলাম, তারপরে উপস্থিত বক্তৃতায় ফার্স্ট হলাম, ওই সাংস্কৃতিক সপ্তাহে।
তো ওই সময়টায় আমার জীবনে একটা মজার ঘটনা আছে। সেই ঘটনাটা হলো, আমি টাঙ্গাইলে চলে গেছিলাম আমার চাচার বাসায়। আমার আপন চাচাতো ভাই খন্দকার ফারুক হোসেন মারা গেছে। খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল এবং সে একটা ইংলিশ টিচার ছিল একটা সরকারি হাই স্কুলের। এই গত বছর মারা গেছে। ওই ফারুক ইন্টারমিডিয়েট আমার সাথে পড়ে। ফারুকের যে কলেজ, সেই কলেজে গেছি ওর সঙ্গে ঘুরতে। এখন দেখলাম কলেজে সাংস্কৃতিক সপ্তাহ, বিশাল প্রোগ্রাম, কিন্তু আমি তো এই কলেজের স্টুডেন্ট না, আমি আসছি বেড়াইতে। কিন্তু আমার মন বলতেছে যে আমি এনি হাও এখানে পার্টিসিপেশন করবো। কি করে করা দেখে ওরে বললাম এই তো আইডি কার্ডটা দিত। কেন? আমি আইডি কার্ড দিয়ে ওর আইডি কার্ডটা নিয়ে আমার ছবিটা আইডি কার্ডে লাগায় যাই নাম দিয়ে দিলাম যে স্যার আমার নাম খন্দকার ফারুক হোসেন। যথারীতি আমার কাউন্ট করে নিচ্ছে। এইবার আমি তখন আমার মনে পড়ে সংসপ্তক নাটক হইতো টিভিতে, হ্যাঁ, হুমায়ুন ফরিদির যে কান কাটা রমজান, ওই চরিত্রটা আমি অভিনয় করলাম। ওটা ফার্স্ট, উপস্থিত বক্তৃতায় ফার্স্ট, নির্ধারিত বক্তৃতায় ফার্স্ট। তখন অবভিয়াসলি একটা কলেজের নিউ স্টুডেন্ট, তাদের কেউ চিনে না তেমন একটা, ফার্স্ট আসছে, হ্যাঁ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছেলে কজন চিনে। কিন্তু আমাকে পুরস্কার দেওয়া আসছে, স্যার বলছে তোমার নাম কি? আমি বললাম স্যার আমার নাম তো খন্দকার ফারুক হোসেন। তোর বাড়ি কোথায়? যে আমার বাড়ি স্যার ছোট বাসালিয়া। তুমি ফারুক হোসেন? জি স্যার। এখন ওই আমার যে ভাই ওকে বলি স্যারটা চিনে, স্যার কনফিউজ হয়ে গেল, এটা ফারুক হোসেন। যাই হোক, এটা এক ধরনের চিটিং বলা যাবে। কিন্তু আমার মধ্যে যে সাংস্কৃতিক বোনা বা সাংস্কৃতিক অঙ্গনে আমাকে প্রবেশ করা বা এর সাথে ওতপ্রোত ওই যে লোভ, ওই লোভটা আমি সম্বোধন করতে পারিনি ওইখানে। যে আমি প্রাইজগুলো নিয়েছিলেন, আমি 3টা প্রাইজই পেলাম এবং ফারুককে দিলাম, হ্যাঁ। এবং পরের দিন যে আমি স্যারের সাথে দেখা করলাম, ওর সঙ্গে যায় একদম স্যারের পা ধরছি, যে আমি বললাম স্যার আমার নাম হচ্ছে খন্দকার আমিনুল হক, আমি ফারুকের চাচাতো ভাই, আমি স্যার সরকারি নাজিমউদ্দিন কলেজ মাদারীপুরে পড়ি, আমি স্যার এইটা করছি। তো স্যার শুনে হো করে হেসে দিল। আমার মনে করছে রাগ করবে, স্যার হেসে দিল, বললো যে তুমি এটা করছো, এটা খুব খারাপ, কিন্তু তুমি তো যাই হোক আমাদের এই টাঙ্গাইলের ছেলেই তো, আচ্ছা করে ফেলছো, ঠিক আছে। আমি বললাম স্যার এই পুরস্কার 3টা আমি স্যার স্কুলে কলেজে দিয়ে দিতে চাই, হ্যাঁ, কিন্তু আমি চলে যাওয়ার পর স্যার জিনিসটা যেন বলা হয় আমি টাঙ্গাইল ছেড়ে আজকে চলে যাবো। ওই পুরস্কারগুলো আমি স্যার কাছে দিয়ে আসছিলাম। এই তো ইন্টারমিডিয়েট পার হয়ে গেল। ইন্টারমিডিয়েট কমপ্লিট পরে আমি আর মাদারীপুরে থাকতে চাইলাম না। আমার বোন আমাকে যথেষ্ট হেল্প করছে, দুলাভাই যথেষ্ট হেল্প করছে, যেটা অস্বীকার করার মতো না, কোনোদিন অস্বীকার করতে পারবো না। আমি সেখান থেকে চলে আসলাম, এসে ডিগ্রি ভর্তি হলাম খুলনা সিটি কলেজে। ওকে, খুলনা ঢুকলাম, তো কলেজে আসলাম, তখন কলেজে খুবই চমৎকার একটা ফ্রেন্ড সার্কেল। এর মধ্যে আমাদের সংস্কৃতি মনে আগের থেকেই, সংস্কৃতির জন্য তো পাগল। আমাদের জনতা ব্যাংকে প্যারালাইজড একজন লোক ছিল, ওনার সাথে আমার খুব ভালো সখ্যতা ছিল। আমি জানতাম যে উনি অভিনয় করে, কিন্তু ওনার এক পা এবং এক হাত দুটোই অবশ, উনি হুইল চেয়ারে ব্যবহার করে। কিন্তু এত বড় একজন মনের মানুষ বলার মতো না। আমার সাথে কথা হইতো, আমাদের তখন দোকান হয়েছে মোটর পার্টসের, বড় ভাই করে, আমি তো সেই দোকানে মাঝে মাঝে বসি, তো এখানে এসে বসতো। পরে আমি বলছি, এই লুটন তুমি তো রেডিওতে প্রোগ্রাম করতা, ভালোই করো, তো তুমি কি মঞ্চে অভিনয় করবা? আমি অবশ্যই করবো না মানে। খুলনা সব থেকে বড় প্রতিষ্ঠান মঞ্চ সৈনিক তরিকুল্লার দোকানের পিছনে, আমার সাথে চলো। আমি বললাম কবে যাবো? এখনই চলো। আমাকে চলেন, যাই, গুরুর সাথে দেখা করলাম। একটা নতুন সিরিয়াল হবে, সিরিয়ালের নাম হচ্ছে দোহাই হাসবেন না। এই দোহাই হাসবেন না কলকাতার একটা নাটক। এই নাটকটা মঞ্চস্থ হবে খুলনা সোসাইটি সিনেমা হলে। এই নাটকটার জন্য নতুন ছেলে পেলেদের নিবে, তো আমাদের একটা ওয়ার্কশপ হলো, 7 দিনের ওয়ার্কশপ আমরা শুরু করলাম। তো ওই সময়টায় তো আমি ওই নাটকের মধ্যে কাস্টিং এর ব্যাপারটা বুঝি না তেমন, চাইও নাই। কিন্তু ওই নাটকের মধ্যে একটা বড় বিষয় ছিল যে সব থেকে ভালো অ্যাক্টিং যার হবে সে স্পেশাল একটা পুরস্কার পাবে। এটা জাজমেন্ট হবে নাটকে মঞ্চায়িত হওয়ার পরে। আচ্ছা। এবং আমাদেরকে প্রতিদিন যে আমি যে ওখানে যাইতাম সন্ধ্যার পরে রিহার্সেলে, আমার বাসা থেকে অনেক দূরে, এটার যে আমার ভাড়াটা, আসা যাওয়ার ভাড়াও ওই শরীফ ভাই যে আমার যার কথা বললাম ব্যাংকে চাকরি করতো, উনি দিয়ে দিত। উনি আমাকে হেল্প করতো সব রকম এই মঞ্চে অভিনয়ের জন্য, এই নাটক অভিনয়ের জন্য। তো যাইতাম, আসতাম, করতাম। আমাদের মঞ্চে হইল নাটকটা। আমার কিন্তু ডিগ্রি কম চলতেছে এদিকে, ডিগ্রি ফার্স্ট ইয়ার পরে সেকেন্ড ইয়ার হইল, ফাইনাল ইয়ার তখন, তার ঠিক আগে ডিগ্রি ফার্স্ট ইয়ারই হবে, ফার্স্ট ইয়ারেই খুলনার যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি, উনি হচ্ছে আমাদের প্রধান অতিথি, ডিডি আমাদের নাটকের। নাটকটা মঞ্চায়িত হলো, দোহাই হাসবেন না, আমি অভিনয় করলাম। দোহাই হাসবেন না কি স্যাটায়ার ধর্মী কোন নাটক ছিল? হাসির নাটক, সম্পূর্ণ কৌতুক নাটক। তো যাই হোক, আমাদের নাটকটা খুব ভালো গেল এবং পরবর্তীতে ওই নাটকটা আমরা 50টা পর্ব করছিলাম। আচ্ছা আচ্ছা। তো এখন এই নাটকের সাথে আমার লাইফের একটা সব থেকে বড় ঘটনা ঘটলো, যেটা সেটা হলো হঠাৎ করে কলেজে আসছে, তো সব ছেলেপেলের মধ্যে একটা কি খুলনা যুব উন্নয়ন অধিদপ্তর কিছু ফরেনার
ট্রেনার নিয়ে আসছে কোরিয়ান, সেই কোরিয়ানরা এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রাম শেখাবে এবং যুব উন্নয়ন এখান থেকে সার্টিফিকেট দিবে। ওকে, তো এখানে প্রচুর ভিড় এবং প্রচুর কম্পিটিশন। তো আমাদের কলেজের পাশেই সকালবেলা, কালকে থেকে ইন্টারভিউ। ওকে, তো চলে গেলাম। চলে যাওয়ার পর দেখি বাবারে 6 তলা বুঝাই ছেলে মেয়ে, কোথাও কোনো উঠার রাস্তা নেই। 550 বা 600 ক্যান্ডিডেট হবে। যাওয়ার পরে আমার সিরিয়াল যখন আসলো, বোর্ডে ঢুকবো, দুগু মন করতেছে চান্স পাবো কিনা, কি ধরবে না ধরবে, বিদেশিরা বসা। তো গেলাম, যাওয়ার পরে ঢুকছি। ঢুকার পরে যে ডিডি সাহেব, উনি আমাকে ভাই তুমি লুটন না? বললাম স্যার আমি। উনি লুটন লুটন বলতেছে, তো ময়মনসিংহ বাড়ি, লরি লু বলে। আমি বললাম আমার নাম লুটন। তুমি না অভিনয় করো? জি স্যার। আই সবাই চুপ করেন, ওর কোনো ইন্টারভিউ হবে না। ওর নাটক হয়েছে, দোহাই হাসবেন না, আমি গেছিলাম, এত ভালো লাগছে। তুমি এদিকে আসো। এখন তো ফরেনার গুলো বসে আছে, এরা তো বাংলা বুঝে না তেমন একটা, তারা নিজেরা হাসি হাসি করতে দোভাষী বলতেছে কি হি ইজ অ্যাক্টর, হি ক্যান মেক এ অ্যাক্ট ইন সামথিং হিয়ার। ওকে, ভেরি নাইস ভেরি নাইস। তা আমার আবার বলতেছে কোরিয়ান ভাষা, সিনগু সিনগু। আমি তো কি বলে বাবা? উনি স্যার বলতেছে সিনগু মানে বুঝো বন্ধু, বন্ধু তোমার বন্ধু বানায় ফেলছে। তো যাই হোক, আমার ওই নাটকের একটা দৃশ্য অভিনয় করতে বললো, করলাম। সবাই খুব মুগ্ধ হইলো। স্যার বললো তুমি সিলেক্টেড, জয়েন করবা ল্যাবে, তুমি সিলেক্টেড। যাই হোক, এই যে আমি কম্পিউটার ল্যাবে অ্যাটেন্ড করলাম, যুব উন্নয়নের ট্রেনিং এ, ওই যে ব্যাচের সঙ্গে বিনা পয়সায় এই যেটা ফরেন স্কলারশিপ পেলাম, স্কলারশিপের মতোই এটা। কারণ কোরিয়ানরা এত হাতে কলমে আমাদেরকে আইটির উপর, সফটওয়্যার উপর, হার্ডওয়্যার উপরে ট্রেনিং করাছে 6 মাস। এবং ওই ট্রেনিংটা পাওয়ার পরেই এবং ওদের সাথে মেশার পরে, কোরিয়ানদের সাথে মেশার পরে, ওই কোরিয়ান 2টা মেয়ে ছিল, আমার ট্রেনার যে ছিল, সৌভাগ্যক্রমে মেয়েও পেয়েছেন ট্রেনার হিসেবে। ট্রেনার, দুজনই ট্রেনার। হ্যাঁ, ম্যাডাম আমাদের চেয়ে অনেক বয়স্কী, খুব ভালো ছিল। আমাদেরকে নিয়ে ঘুরতো, অনেক কথাবার্তা বলতো, এবং তারা অল্প অল্প বাংলা জানতো ঠিকই, কিন্তু খুব জলি। আচ্ছা, তো ওখান থেকে না আমার মধ্যে একটা ক্রেজ চাপলো যে এনি হাউ আমি কোন লাইনে যাব, আমি কি কম্পিউটার লাইনে যাব না মিডিয়া লাইনে যাব, মিডিয়া লাইনে যাব না কম্পিউটার লাইনে যাব। মিডিয়া বলতে আপনি যেহেতু সংস্কৃতি মনে ছিলেন, আপনি বলছেন যে আমি মিডিয়াতে কাজ করব। আমার কিন্তু ওই যুব উন্নয়নের আগেও কিন্তু আমার এইম হয়ে গেছিল যে আমি কিন্তু এক সময় মিডিয়া লাইনে প্রচলিত হব, সেখানে হয়তো ডিরেক্টিভ হোক বা অ্যাক্টিং হোক, যেটা হোক যাব। কিন্তু ওই জায়গায় এসে আমার কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করা লাগলো। আমি চলে গেলাম টোটালি আইটি লাইনে। ওখান থেকে আমি খুলনার মধ্যে সব থেকে বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা হচ্ছে কম্পিউটার ল্যান্ড। সেই ল্যান্ডে আমি নর্মাল স্টুডেন্ট হিসেবে ভর্তি হতে গেলাম। সেখানে যে আমি যে ব্যক্তিটিকে পাইলাম, ওনার নাম নাদির হোসেন। নাদির হোসেন বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের সিস্টেম অ্যানালিস্ট, 3টা কান্ট্রির হেড। লস অ্যাঞ্জেলসে বসে মাসে 2 মাস, বাংলাদেশে 2 মাস। এই নাদির হোসেন, নাদির ভাই ছিল আমার টিচার। তার সাথে প্রথম দিন পরিচয়ে, সে যে কি স্যাক্রিফাইস মাইন্ডেড মানুষ। ওনার কাছে গেলে আমি একটা সফটওয়্যার শেখার পরে, একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ওয়ার্ড প্রসেসর শেখার পরে উনি আমাকে ওনার আপন ভাই, আপন সন্তানের মতো দেখছে। এবং এই যে কম্পিউটার ল্যান্ড, এই প্রতিষ্ঠানটা হয়ে গেল আমার ঘর বাড়ি। তখন আমি সবকিছু বাদ দিয়ে, সাংস্কৃতিক বাদ দিয়ে সারাদিন ওই কম্পিউটার প্রতিষ্ঠানে পড়ে থাকতাম। এদিকে ডিগ্রি পরীক্ষা, এদিকে কম্পিউটারের হাতে করে শুরু হয়ে গেছে, নিজে এবার ট্রেনার হয়ে গেছি, কিছু কিছু পাই, হ্যাঁ, ট্রেনিং করাই, স্টুডেন্ট পড়াই, আবার কিছু হাত খরচও পাই, নাদের ভাইয়ের সঙ্গে থাকি। এদিকে কিন্তু ডিগ্রি কমপ্লিট, রেজাল্ট হয়ে গেছে। এই জায়গায় এসে আমার মেজ বোন থাকতো রাজবাড়ী পাংশাতে। আমার দুলাভাই ওখানে বাজার কমিটির প্রেসিডেন্ট, দুলাভাইয়ের ভালো ব্যবসা। দুলাভাই খুলনায় আসলো, এসে বললো এই তুমি তো কম্পিউটার নাড়াচাড়া করো, আমি পাংশাতে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার করি, তুমি পাংশা কলেজে মাস্টার্স করো। আচ্ছা আচ্ছা। তা বললাম আলহামদুলিল্লাহ, আমার তো মাস্টার্স করতেই হবে, তো যদি ওইখানে ইনকামও হয় আর লেখাপড়াটাও করতে পারি, আমি রাজি আছি। চলে গেলাম রাজবাড়ী পাংশা। সেখানে দুলাভাই এক্স কম্পিউটার একাডেমি আমি নাম দিলাম। 97 ওখানে কাজটা কি ছিল? কম্পিউটার ট্রেনিং করছেন, মানে লাইক যে মাইক্রোসফটের, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ডস, হ্যাঁ, কম্পিউটার ট্রেনিং এবং টাইপ কম্পোজ করা। 97 সালের কথা তো। জি। চালু করে পাশেই কলেজ, আমি ভর্তি হয়ে গেলাম মাস্টার্স। ওখানে মাস্টার্স কমপ্লিট করতে থাকলাম, এদিকে ট্রেনিং সেন্টার চালাতে থাকলাম। আমার একটা এইম ছিল যে আমি পাংশা থেকে মাস্টার্স কমপ্লিট যেদিন শেষ হবে সেই দিনই আমি চলে যাব ঢাকা। এর মধ্যে একটা বিশাল ঘটনা ঘটে গেল নাদির ভাইকে নিয়ে। সেটা হলো আমি যখন পাংশা যাওয়ার আগে আমার মেয়ে ছোট বোনের বিয়ে হয়েছে ঢাকা সোবানবাগ, বোন থাকে এখানে, দুলাভাই শাহিন তালুকদার। তো নাদির ভাই তো উনি তো বিশাল একজন পার্সন, কিন্তু উনি কিন্তু খুলনাতেই পড়ে আছে। তখন না বাংলাদেশের অনেক বড় কম্পিউটার প্রতিষ্ঠান পিসি বাজার লিমিটেডের মালিক মাসুদ করিম সাহেব খুলনা গেছিল। সন্ধ্যা 7টা 7:30 বাজবে, ওই সময় না কম্পিউটার ল্যান্ডে আমি আর নাদির ভাই বসা।
মাসুদ করিম সাহেব আসছে খুলনার একজন খুব প্রভাবশালী ব্যক্তির ছেলের সঙ্গে, এসে নাদের ভাইয়ের সাথে দেখলো টেকলো, খুলনার একটা প্রতিষ্ঠান, কম্পিউটার প্রতিষ্ঠান, উনি কম্পিউটার ব্যবসা করে, আসছে দেখছে দেখছে খুব ভালো লাগছে। কিন্তু নাদের ভাইয়ের সাথে কথা বলে বললো যে আপনি এখানে পড়েছেন কেন, আপনার তো এখানে পড়ে থাকার কথা না, আপনার জায়গা হচ্ছে ঢাকায়, আপনি ইমিডিয়েট ঢাকায় চলে আসেন, আসে আমার এখানে জয়েন করেন। ওকে, এই অফারটা তাৎক্ষণিকভাবে নাদের ভাই পেয়ে না হচ্চকে গেছে। হ্যাঁ, তারপরে আমার বলতেছে চলে যেতে, আমার বলছিল কি করি বলতো, আমি নাদের ভাই খুলনা থেকে কিচ্ছু হবে না, আমাদের এখানে থাকার আর কোনো ওয়ে না নাদের ভাই, এনি হাও চলে যেতে হবে। উনি আবার বিয়ে করে ফেলছে, উনি খুব টেনশন করতেছে। আমি বললাম 3 দিন পরে বললাম ভাই কোনো চিন্তা নাই, ঢাকায় আমার বোনের বাসা আছে, আমি চলে যাচ্ছি আপনার জন্য, আমি কখনো ঢাকা যাই না তেমন, আমি চলে যাচ্ছি ভাই, আপনি আসেন, হ্যাঁ আমি সব ব্যাপারে সেটেল করবো, আপনার সঙ্গে আমি আসছি। গাজীপুরের তখন আপনার কি হচ্ছিল? আপনি গাজীপুরের রাজবাড়িতে ট্রেনিং সেন্টার করলেন, আপনি যেটা বলছিলেন। রাজবাড়ি পাংশা, হ্যাঁ পাংশাতে ওই ট্রেনিং পাংশার আগের কথা একটু। ওকে, ওটা ওই সময় আগের কথা। তারপরে আপনি গাজীপুরে এসেছেন। হ্যাঁ, তারপরে পাংশায় চলে আসছি, গাজীপুর না রাজবাড়ি পাংশা। ওকে, এটা আসলে হয়েছে কি, মানে আমার যখন ডিগ্রি কমপ্লিট করার আগের ঘটনা, ঘটনাটা না বললে না এই কারণে যে আমি তো ডিগ্রি করে রাজবাড়ি পাংশা চলে আসছি, কিন্তু নাদির ভাইয়ের যে ঘটনাটা এটা হচ্ছে ওখানে ডিগ্রি করার সময় নাদের ভাইকে ঢাকা আসলো, তার আগে আমি আমার বোনের বাসায় চলে আসি। বোনের বাসায় আসার পরে তারপরে নাদের ভাই উঠলো, 7 দিন ছিল, নাদের ভাইয়ের সঙ্গে 11 মতিঝিলে পিসি বাজারে জয়েন করলো। নাদের আমার বললো এলটন তুমি ডিগ্রিটা রেজাল্ট দেখে মাস্টার্সটা কমপ্লিট করে ফেলো। হ্যাঁ, মাস্টার্সটা কমপ্লিট করে ফেললে তখন ভালো একটা স্টেজ হবে। আমি তো এখানে ঢুকলাম, আমি এখান থেকে কোথায় যাই আমি জানি না, কিন্তু তোমাকে আমি যা একটা করবো ডন্ট ওরি, কিন্তু সুযোগ আর পাবা না লেখাপড়া করার। অতএব তুমি যদি এখন ডিগ্রি কমপ্লিট করে এখন যদি ঢাকায় এসে কোর্স করো, মাস্টার্স করতে পারবে না। অতএব যদি পারো মাস্টার্সটা কমপ্লিট করে আসো, ততদিন আমি একটা স্টেজ তৈরি করি। তার মানে সেই জন্য আপনি রাজবাড়ি পাংশাতে চলে গেলেন। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। অঙ্ক যেরকম বেরসিক মনে হয় এরকম মনে হতে পারে আজকের জীবনের গল্পটা, কারণ প্রেম নেই এখন পর্যন্ত এবং সাসপেন্সের জায়গাতে অতি দরিদ্র অবস্থা, সেখান থেকে একটা যুবক ফাইট করে যাচ্ছে, ভাগ্য ঘোরাচ্ছে শুধুমাত্র বন্ধু বান্ধব এবং একই সাথে তার সৎ নিয়ত। অদ্ভুত একটা বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখেছি, উনি যেটা বলেছিল যে সেই সময়টাতে যখন একেবারে প্রচন্ড রকমের দরিদ্র অবস্থা, আমি চাইলে আমার যে পাড়ায় যেসব ছেলেপেলে আছে যারা ওই সময়টাতে এক ধরনের মাস্তানি করতো, গুন্ডামি করতো, তাদের সাথে মিশে আমি সেই লাইনে চলে যেতে পারতাম, কিন্তু আমার মনের মধ্যে ছিল সংস্কৃতি, আমার ভাল লাগতো সংস্কৃতি মনা মানুষদের সাথে মিশতে। এবং তার একটা উদাহরণ আমরা দেখেছি যে অন্য একটা স্কুলে গিয়ে অন্যের ব্যাচ ধারণ করে সেখানে চুরি করে হলেও সে সাংস্কৃতিক প্রতিযোগিতায় 3-3টে জায়গায় সে প্রথম হয়েছে। এই সংস্কৃতির মানুষদের সাথে মিশে মিশে সে কোনো না কোনো জায়গায় স্টেপ বাই স্টেপ মানুষের সাথে পরিচিতি বাড়ছে, ভালো ভালো জায়গাতে তিনি যাচ্ছেন। এখন যে জায়গাটায় আছে সেই জায়গাটি আপনাদেরকে কতটুকু স্যাটিসফাইড করতে পারবে জানি না, কিন্তু উনি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেটা নিঃসন্দেহে অনেক বেশি অবাক করার মতো। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে লোটন খন্দকারের জীবনের গল্প। আমরা ফিরে এসে বাকি গল্পে তার কাছ থেকে শুনবো যে তার জীবনের যে উত্থান পতন এবং তার জীবনের যে বাঁকগুলো রয়েছে সেগুলো কেমন। আর তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে কি অবশ্যই লাইক দিতে হবে। আর আজকের জীবনের গল্পের যে লেসন, সেই লেসনটা কিন্তু পেতে হলে একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। লোটন ভাই, আমরা যে জায়গাটিতে ছিলাম, যে আপনি আপনার সেই রাজবাড়ির কথা বলছিলেন যেখানে এসে আপনি ট্রেনিং সেন্টার খুলেছিলেন, তারপর আমি নাদের ভাইয়ের কাছে হোপ পেলাম যে আমাকে মাস্টার্স করতে হবে, এবং এই মাস্টার্স করার জন্য আমি কিভাবে করব যখন টেনশন করতে, ঠিক সেই মুহূর্তে আমার মেজদুল্লাহ ভাই আবু আনসার বিশ্বাস খুলনায় গেল এবং আমি চলে আসলাম রাজবাড়ি পাংশাতে। পাংশায় এসে অ্যাক্টস কম্পিউটার একাডেমি নাম দিলাম, নাম দিয়ে সেখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করলাম। প্রথম একটা পিসি কিনলাম কলাবাগান থেকে, দুলাভাই সহ এসে, আজও মনে পড়ে 57 না 58 হাজার টাকা দিয়ে একটা 386 মেশিন কিনলাম সেই সময়। দাঁড়ান, আমার শুনতে খুব ভালো লাগছে, আপনি একটু মেশিনটা সম্পর্কে বলবেন আমাদেরকে। 58,000 টাকা দিয়ে কি মেশিন এটা? 386 মেশিন। এটার কাজ কি ছিল? এটা ডস সিস্টেমে চলতো? ডসে চলতো। হ্যাঁ, 10.2 জিবি হার্ড ডিস্ক ছিল, 4 জিবি র্যাম ছিল। হ্যাঁ, 4 জিবি না, সরি 4 জিবি র্যাম তো প্রশ্নই ওঠে না। 4 জিবি না, এটা হচ্ছে একটি 4 এমবি মেগাবাইট, 4 মেগাবাইট র্যাম, মানে বুঝতেই পেরেছেন, রাইট। এখানে যদি 200 মেগাবাইট ডাটা সেভ করতে যায় মোটামুটি 2 ঘন্টা বসে থাকতে হবে। ছোট এটিএক্স ক্যাচিং ছিল, 14 ইঞ্চি ব্ল্যাক এন্ড হোয়াইট মনিটর ছিল। দাম কত ছিল তখন? ছিল 58,000 টাকা। 58,000 টাকা, মানে এই 58,000 টাকা এখনকার তুলনায় প্রায় 2 লাখ টাকার বেশি। হ্যাঁ, ওকে। তো সেই পিসিটা চালু করলাম, একটা প্রিন্টার নিলাম, নিয়ে ব্যাস কম্পিউটার সেন্টার চালু করলাম। দারুণ চলতেছে, প্রচুর স্টুডেন্ট, আমার ক্লাস করার জন্য স্টুডেন্ট লাইন দিয়ে থাকে। আমি চলে যাই কলেজে যে আমার নিজের ক্লাস শেষ করে তারপরে ট্রেনিং সেন্টারে আসি। তো এখানে একটা ছেলে, মানে ছেলেটা পেপার দিত, হ্যাঁ আমার ওইখানে, তো পেপার দিয়ে দাঁড়ায় থাকতো। তা আমি কয়েকদিন ফলো করছি, আমি বললাম এইখানে আসো তো,
কি নাম তোমার? কয়, আমার নাম জাহিদ। কি করো? পেপার দাও? কয়, আমি পেপারও দিই, পড়াশোনাও করি। তাই নাকি? ও বললো কি যে আমার যখন আমি মার পেটে ছিলাম তখন আমার আব্বা আমার মার ছেড়ে চলে গেছে, আমি জন্মের পরে কোনদিন বাবারে দেখি নাই। আমি বললাম তাই? আমি বললাম তুমি যে প্রতিদিন দাঁড়ায় থাকো, তোমার কি কম্পিউটার টম্পিউটার দেখতে ভালো লাগে, শিখতে ভালো লাগে? বললো আমার তো খুব শখ এটা শিখার, কিন্তু এটা শিখার মতো টাকা আমি কই পাবো? ঠিক তখন আমার মনে পড়ে যায় আমার সেই খুলনার কথা, যখন আমি চিন্তা করতাম যে আমি কম্পিউটার শিখে টাকা কই পাবো, কে আমার এই টাকাটা দিবে? আমি যখন এই কম্পিউটারের OP1 এর ইগুলো ফিল আপ করতাম ক্রিস্টি কম্পিউটারে, তখন চিন্তা করতাম ইস আমি যদি কম্পিউটার চালাতে পারতাম, যে শিখতে পারতাম। ঠিক এত বছর পরে 88 to 97 এই সময় এসে আমার মধ্যে আমাকে দেখলাম, ওর মধ্যে আমি তোর বললাম তুমি এখন আমার ভিতর ঢোকো, এখানে বসো, আমি তোমার ফ্রি কম্পিউটার শিখাবো এবং আমার এখানে তুমি তোমার থাকতে হবে। ও খুশিতে বললো কি আমার একটু কাজ আছে করে চলে গেল। আমি ব্যাপারকে চলে গেল এখনো, ঠিক আধা ঘন্টা পর ওর মারে নিয়ে চলে আসছে। ওর মা এসে হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম আরে আপনি কান্নাকাটি কেন করেন? বললো যে আপনি যে আমার ছেলেটার একটা সুযোগ দিচ্ছেন, হ্যাঁ এইটার জন্য। আমি বললাম জাহিদ তুমি এখানে কাজ করো, আমার এখানে থাকো। এই জাহিদকে আমি রাখলাম আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে, তাকে কম্পিউটার সব শিখাইলাম, সে পরীক্ষাও দিল, ম্যাট্রিক পাসও করলো, আমার এদিকে মাস্টার্স কমপ্লিট হয়ে গেল। এখন আমি তো আর বাসায় থাকবো না, নাদের ভাইয়ের সাথে যোগাযোগ আছে, আমি সবকিছু জাহিদদের দিয়ে ওই প্রতিষ্ঠানে যাচ্ছিল দুলাবারে ডাইকে এনে সব ওরে বুঝাই দিলাম। বুঝাই বললাম এগুলা তোমার, তুমি এগুলা চালাবা, আমি ঢাকায় চলে যাচ্ছি, আমি তোমাকে নক করবো কখন তোমার ঢাকা আসতে হবে। ও শুনে বলল ঠিক আছে। এদিকে দুলাবারে ডাইকে নিয়ে আসলাম, এসে বললাম এই যে জাহিদ থাকবে, জাহিদ সব চালাবে, কোনো সমস্যা নাই, ও তো একদিন শিখছে সবকিছু, স্টুডেন্ট কন্ট্যাক্ট করতে পারে, কম্পিউটার কম্পোজ টম্পোজ করতে পারে, প্রিন্ট করতে পারে, সমস্যা নাই, প্রতিষ্ঠান চলবে, আপনি টেনশন করার কোনো কারণ নাই। আমি চলে গেলে আমাকে আর বাংলাদেশে থাকা যাবে না, আমার অলরেডি মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে, এখন ঢাকায় যে আমাকে এস্টাবলিশ হইতে হবে, নিজের পায়ে দাঁড়াইতে হবে, জীবনে কিছু করতে হবে। তবে দুলাভাই আপনার ঋণ আমি কোনোদিন ভুলবো না, আমার বোনরা বললাম কোনোদিন ভুলবো না, হ্যাঁ আমার জন্য দোয়া করেন। আমার মারেও বললাম, আব্বারেও বললাম, আর সবাই সেম কথা বলে আমি নাদের ভাইয়ের উদ্দেশ্যে ঢাকায় আসলাম। ঢাকায় এসে অবভিয়াসলি আমার ছোট বোন, মানে আমার ইমিডিয়েট বড় রুবা, সোবান বেগর বাসায় উঠলাম। এখন ঢাকা শহরে আমি একা, আমার বোন আছে, বোনের বাসায় থাকি, যৌথ ফ্যামিলি, অনেক সমস্যা। তারপরেও ঢাকায় থেকে গেলাম, কিছুদিন ঘোরাঘুরি করলাম, কম্পিউটার জানি, হার্ডওয়্যারের কাজ জানি, টাইপ জানি, এগুলো জানি, কম্পিউটারের অভিজ্ঞতা আছে, কিন্তু কোথায় কি করব? ওই যেখান থেকে কম্পিউটার কিনছিলাম ওদের কাছে গেলাম, নো ওয়ে, বিভিন্ন জায়গায় গেলাম, নো ওয়ে। এখন নাদের ভাইয়ের কাছে যখন আসলাম, নাদের ভাই ততদিনে বিশাল একজন ব্যক্তি হয়ে গেছে, নাদের ভাই ওয়ার্ল্ড ব্যাংকে চলে গেছে, এবং নাদের ভাই গ্লোরিয়াস ভাই ওয়ার্ল্ড ব্যাংকের স্টাফ হয়ে গেছে, সে পিসি বাজার লিমিটেডে নাই। এবং এই যে নাদের ভাই আমি যখন ডিগ্রি করি তখন যখন ঢাকায় আমার বোনের বাসায় আসছিল, আর যখন আমি মাস্টার্স করে ঢাকায় ফিরলাম, এই যে 3-3.5 বছর এর মধ্যে নাদের ভাই টোটালি ডিফারেন্ট একজন ম্যান, অনেক বড় মানুষ হয়ে গেছে নিজের যোগ্যতা, নিজের অভিজ্ঞতায়। কিন্তু নাদের ভাই কোনোভাবে আমার অবহেলা করে নাই। আমি যখন অনেক ব্যস্ত, উনি নিজের ডেভেলপ করতেছে, নিজের সবকিছু করতেছে, হ্যাঁ, তারপরেও উনি ওনার বাই দিস টাইম আমার একটু কষ্ট লাগছে নাদের ভাইয়ের প্রতি, আজকে বলি, নাদের ভাই আমাকে কিছু এই অনুষ্ঠান শুনলে আমাকে মাফ করে দিয়েন যদি আমি কোনোদিন আপনাদের বলি নাই। আপনি আপনার ছোট ভাই মুরাদরে নিয়ে আসছে, এস্টাবলিশ করলেন, সোহেল রে করলেন, কিন্তু আমার কথা ভুলে গেছিলেন কিনা আমি জানি না। যাই হোক, যখন দেখলাম মুরাদ সোহেল চলে আসছে আমার অবর্তমানে, এবং আমি যখন আসলাম, আসে ওদের ওই অফিসে আমি আর থাকলাম না ইচ্ছা করি, তখন নাদের ভাই আমাকে বলল, লোটন টিকাটলিতে একটা অফিস নিচ্ছি, এখানে তুমি থাকবা এবং এটা আমরা শুরু করবো। টিকাটলি ইত্তেফাকের মোড়ে একটা অফিস নিল, সেখানে আমাদের নিল, কিন্তু সেখানে কোনো অ্যাক্সেস নাই, কিচ্ছু নাই। আমার কাজ শেখা হচ্ছে নেশা, আমার নিজেরা ডেভেলপ করা নেশা। আমি ঢাকায় আসছি, কম্পিউটারে যা জানি তার থেকে 1000 গুণ নিজেরা ডেভেলপ করবো। তো সেখানে যদি আমার জ্ঞান না বাড়ে, সেখানে আমি কি করব? আমি কি করি, ওইখানে দুপুরবন থেকে টেকনিক ইন্টারন্যাশনালে চলে আসি। মুরাদ সোহেল একদিকে থাকে, এইদিকে রফিক ভাই, উনি হার্ডওয়্যার, প্রিন্টার রিপেয়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, টেলিফোন মেকানিক, পিএবিএ এসব কাজ করে। আমি এসে ওখানে বসে থাকি, ঘন্টা বসে থাকি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, ওরা আর কি আমার পাত্তা দেয় না। মুরাদ সোহেল তো দেয়ই না, চিনেই না আমার একটা ভাব। যাই হোক, আমি আমার মধ্যে থাকি, ওরা মধ্যে থাকে। হঠাৎ করে তখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তো আসছি ঢাকাতে, এদিকে ভালো কিছু করতে পারতেছি না, না কোনো কনফার্ম করতে পারতেছি না, কি করব না করব, চরম একটা টেনশন, কি করি। রফিক বসে আছি, তো হঠাৎ করে ওই সময় এক ভদ্রলোক রফিক এখানে ছোট মিনি টেলিফোন সেট নিয়ে আসছে, একেবারে ছোট, যেটা একেবারে কিছু কিছু দেখা যায়, ওই স্পিকার দেখা যায়, ছোট্ট সাইজের, যেটার মধ্যে মেমোরি কার্ড দিয়ে গান শোনা যায়, ওই সাইজের
টেলিফোন টেলিফোন সেট, সেট। ওকে, একদম গোল ছোট সাইজ, হেডফোন দিয়ে শুনতে হয়, হ্যাঁ, এবং ছোট ডায়াল টোন আছে। তা এত লুক্রেটিভ, এত সুন্দর দেখতে। তা উনি আগে বলছে কি ভাই এগুলো সেল করতে হবে। তা ওই রফিক ভাইয়ের বড় ভাই ছিল, সে কিছু মার্কেটিং এর ছেলে পেলে এদের ট্রাই করছে, প্রায় 15 দিন হয়ে গেছে, কেউ একটা বিক্রি করতে পারে না। মানে চলতে কি হবে, টিএনটি? হ্যাঁ, টিএনটি। ওকে, তো আমি নিজের থেকেই গেলাম, যে বললাম কি বস কিছু মনে করেন না, এই সেটগুলো আমার একটা দেন না, আমি একটু চেষ্টা করি। কয় তুমি তো আমাদের অফিসের কেউ না, বা তোমার তো তেমন ইয়ে না, এগুলো নিতে গেলে জামানত দেওয়া লাগবে। আমি দাম কত করে? 1300 টাকা করে। আমি বেচবো কত? 1500 টাকা বিক্রি করবা। 3 কালারের 3টা দেন, তো 3 কালারের 3টা নিতে গেলে মিনিমাম 1500 টাকা ডিপোজিট দিতে হবে। যাক, আমার কাছে 1500 টাকা হইলো, কুড়াই কাচায় আমি 1500 টাকা দিলাম, দিয়ে আমি 3টা সেট নিলাম। নিয়ে আমি বললাম যে বস একটা জিনিস দরকার, আমার একটা ভালো ব্যাগ দিতে হবে। ব্যাগ, আমাকে ব্যাগটা লাগবে, আমি ব্যাগ ফেরত দিব, আপনারা চিন্তা করেন না। ব্যাগও দিল, জুতোটা কালি করে ওখান থেকে 100 টাকা দিয়ে টাই কিনলাম, টাইটা পরা জুতোটা কালি করে ব্যাগটা নিয়ে ব্যাস সোজা সেনা কলোনির 20 তলায় উঠে গেলাম, লিফটে একবারে 20 তলায়। Yes, listen the story very carefully, প্রিয় শ্রোতা। হি ইজ আ সেলসম্যান রাইট নাও, এবং সে যে জায়গাটা থেকে জীবনের গল্প বলা শুরু করেছে, সেই জায়গাটা থেকে স্ট্রাগল শুরু হয়েছে মাত্র, এবং স্ট্রাগলের স্টেজটা দেখুন। সে এখন সেলসম্যান, এবং তাই কিনেছে 100 টাকা দিয়ে, জুতাগুলো কালি করেছে নিজ হাতে, ছোট ছোট 3টা টেলিফোন সেট নিয়ে সে কোন একটা জায়গায় সেলস করতে যাচ্ছে। এই মানুষটা জীবনে আজকে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে। প্লিজ লিসেন দ্য স্টোরি ভেরি কেয়ারফুলি। ওকে, তারপর সেনা কলোনির ডাইরেক্ট 20 তলায় চলে গেলাম। মানুষ তো 1 তলার থেকে উপরে ওঠে, আমি চিন্তা করলাম আমাকে 1 তলা তুলে উঠা যাবে না, লিফটে করে সোজা 20 তলায় উঠলাম। আমার আইকিউ কাজ করলো, এটা আগে 20 তলায় যাই, তারপরে আমি 19 তলা 18 তলা করে সিঁড়ি দিয়ে নামতে নামতে মার্কেটিং করতে করতে নিচে আসি। আমি যদি 1 তলার থেকে উপরে উঠতে যাই আমার দিন শেষ হয়ে যাবে। কিন্তু লিফটে করে আগে উপরে উঠে গেছি, উপরে যে 20 তলায় গেলাম, যে সুন্দর সুন্দর অফিস দেখে ভালো একটা অফিস দেখে ঢুকে গেলাম। ঢুকে রিসেপশনে যাই বললাম যেরকম আমি একটা কোম্পানি থেকে এসেছি, আমার কাছে বাইরের ভালো কিছু টেলিফোন সেট আছে, ডিফারেন্ট ধরনের, আমি একটু আপনার এমডি স্যারের দেখাতে চাই। ওকে, তাই নাকি, দেখি তো, দেখেন উনি দেখে খুব খুশি। তাই হ্যাঁ স্যার দেখেন কি সুন্দর টেলিফোন সেট নিয়ে আসছে। আমি সালাম দিয়ে ঢুকলাম, বললাম স্যার এই সেট গুলো কোরিয়ান সেট, খুব ভালো। কই আমি কথা বলতে ওনার টেলিফোন লাইন খুলে আমি লাগাই দিচ্ছি, সেটের মধ্যে লাগাই, স্যার কান দিয়ে কথা বলেন, ডায়াল করেন। তা ওনার সাথে দাম দরের কথা আগে আমি তো অলরেডি কানেকশন করে ওনাকে হেডফোন দিয়ে দিচ্ছি। উনি ফোন করে, বাসায় ফোন করে খুব খুশি, এই কত দাম এটা? আমি বললাম স্যার এটা 2500 টাকা করে। 2500 টাকা বেশি হয়ে যায়, আমি 2টা নিব। আচ্ছা আপনি এক কাজ করেন না, 4000 টাকা দিই, হ্যাঁ 2টা। বললাম স্যার 4500 টাকা, বলে যাই হোক 4500 টাকা দিল 2টা। আলহামদুলিল্লাহ কয়ে আমি 2টা সেট বিক্রি করলাম, বিক্রি করে সেট ফার্স্ট জায়গাতেই ক্লিক। হ্যাঁ, ওকে। যখন নাকি আরেকটা সেট নিচে নামছি একটা অফিসে, 3টা সেট আমার হাতে, সে অফিসে ঢুকেই প্রথম যে ভদ্রলোকের সাথে দেখা হয়েছে উনি দেখেই বেশি কথা বলা লাগে না, সেটা দেখে পছন্দ করে ফেলছে। পছন্দ করে আমার সাথে অনেক বার্গেনিং করে 1800 টাকায় কিনছে। ওকে, তা আমি দেখলাম যে আমি ঢাকা শহরে জীবনের প্রথম দিন 1997 সালে আমি 1 ঘন্টার পরিশ্রম করে ইনকাম করছি 2 থেকে 2500 টাকা। রাইট। এই যে ইনকামটা আমি করলাম, করে আমার মধ্যে একটা বিশাল শক্তি আসলো যে আমার দ্বারা সম্ভব, আই ক্যান ডু এভরিথিং, ইনশাআল্লাহ আমি পারবো। এই কনফিডেন্স নিয়ে আমি অফিসে ঢুকছি। ঢুকে রফিকের বললাম, রফি ভাই বস দেখেন আমি 3টা বিক্রি করে ফেলছি। ভাই করেছেন কি এটা, কোন কি আপনি? আমি কি হ্যাঁ, যে ভদ্রলোক ইম্পোর্ট করে আছে ওনারও মাথা খারাপ। ভাই পরের দিন 50টা 100 টাকা দিয়ে গেছে। পরে আমি প্ল্যানিং করলাম, প্ল্যানিং করে টেরে রফিক ভাইয়ের সাথে তখন থাকলাম। 1 মাস পরে রফিকের সাথে পার্টনারশিপে চলে গেলাম, টেকনিক ইন্টারন্যাশনাল পার্টনার। উনি আমার পার্টনার হিসেবে অফার করলো 1 মাস পরেই। ওকে, ওকে, যা ইনকাম হবে 50-50, আমি টেকনিক্যাল কাজগুলো করি, পিসি সেটআপ, পিসি নেটওয়ার্কিং, পিসি সার্ভিসিং, এগুলো আমি করি। আমি তখন মনে করেন যে ওই মাসেই কমলাপুরে সদাগঞ্জে চলে আসলাম, আমি নিজে একটা রুম নিয়ে নিলাম। তখন 2500 টাকা ভাড়া, 1 রুম, আমি একাই থাকি, নিজেকে রাজা মনে হচ্ছে। এবং যা ইনকাম করি সঙ্গে সঙ্গে খুলনা পাঠাই দিই, আব্বা আম্মার কাছে 80% পাঠাই দিই। বাসাতে আম্মারে বলি আপনার যা কিনার তাই কিনবেন, যা খরচ করার তাই করবেন। যে আমার কথা হলো ইনকামের টাকা আগে ফ্যামিলির দেবো, আমি যা পারি হেল্প করবো। একেবারে ফার্স্ট দিন থেকেই এটা টার্গেট, যে আগে খুলনায় পাঠাই, আগে বাবা মামা ভালো থাকবো, তারপরে আমি দেখবো। চমৎকার। তারপরে হঠাৎ করে টেলিফোনে ফোন আসছে, আমি ধরছি, এক মেয়ে। তারপর আমার সাথে কথা হলো, কথা হওয়ার পর মেয়েটার সাথে দেখা করতে বললো, নাম আনোয়ারা খাতুন কোচি। আনোয়ারা খাতুন কোচি ফোন করলো, ফোন করছিল ওর বড় ভাই বুয়েটের লেকচারার, ওদের বাসায় একটা কম্পিউটারের প্রবলেমের বিষয়। তো সেখান থেকে কথা হলো, কথা হওয়ার পর আমার সাথে ওবার ফোনে প্রেম হয়ে গেল। প্রেম হওয়ার পরে দেখা করতে বলা হলো সংসদ ভবনে 1 রমজানের দিন। দেখা করতে গেলাম, তো দেখা হওয়ার পরে অনেকদিন কথা হয়েছে কিন্তু দেখা হয়নি, ওই দিনই প্রথম দেখা। আবার যে কালারের শার্ট প্যান্ট পরার কথা ছিল সেটা আমি পরি নাই,
আর ও যা যা পরে তাইতে পড়ছে দাঁড়ায় আছে। পরে আমি 2-3টা রাউন্ড দিলাম। সত্যি কথা বলতে কি, ও প্রথম দিন আমাকে দেখে পছন্দ করে নাই এবং আমারও ওকে দেখে পছন্দ হয়নি, কিন্তু আমি এক প্রকার চিটিং করে চলে যাচ্ছিলাম, দেখা করবো না, হয়তো চলে গেছিলাম রিক্সা নিয়ে। ঠিক সোবানবাগ পর্যন্ত যে আমার মনে পড়লো আমি কেন চলে যাচ্ছি, মেয়েটা আমার জন্য দাঁড়ায় আছে, আমি তোর ধোকা দিচ্ছি। এই মেয়েটা আমার সাথে 1 মাস কথা বলছে, প্রেম করছে, আজকে ওরে আমি ধোকা দিয়ে চলে যাবো, কথা আসেনি, ও তো রজনীগন্ধা ফুল নিয়ে আসছে, মেয়েটা আমাকে খুঁজতেছে, আর আমি ওকে চিনলাম জানলাম, ওরা চিনতে পারলাম না। এই অবস্থা আমি সে চিটিং করবো জীবনের প্রথমেই? এটি কি করা উচিত? এই জিনিসটা আমার মধ্যে যখন কাজ করলো, আমি সারা রিক্সা ঘুরাও। আর সে বিশ্বাস করবেন না, আমার ওই দিনে আমার 100% নিয়ত ছিল আমি হয়তো ওর সাথে আর দেখা হবে না, কথা হবে না, আমি আমার মতো চলে যাবো, ও খুঁজে আমার আর পাবে না। তখন তো মোবাইল ছিল না, আর তখন মোবাইল কেনাও হয় না ওই সময়টায়। এর মধ্যে মেয়েটার সাথে দেখা হলো, আমি চলে ঘুরলাম, ঘুরে ওরা যা বললাম, আপনি কোচি? বললো হ্যাঁ। আপনি লোটন? আমি কি হ্যাঁ। আপনি কিছুক্ষণ আগে এখান থেকে ঘুরছিলেন? সেটা পরে বলবো, চলেন। পরে নিয়ে গেলাম, নিয়ে আমরা দুজন সচেতন বসলাম, সারাদিন কথাবার্তা হলো। এই কথা বলতে যে আমি তাকে সামনাসামনি যে কথাগুলো বলতাম, তার চেয়ে সামনাসামনি কথা বলে এত বেশি ইমপ্রেস হলাম আমি, তাকে এখন মনে হচ্ছে সে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা। তার আচরণ, তার কথাবার্তা, তার বিহেভিয়ার, এটা আমার কাছে মনে হলো তার চেয়ে আর কেউ সুন্দর হতে পারে না পৃথিবীতে। এবং আমার সাথে তার মেশার পরে আমার যে আচরণ দেখে সে মনে করছে যে আমি রাজপুত্র। এই যে দুজনের মধ্যে যে ফার্স্ট লুকের বলে না, প্রথম দেখায় প্রথম লাভ, এটা হয়নি আমাদের মধ্যে। আমাদের হয়েছে কথা বলার পরে লাভ। আমার মনে পড়ে দিনটা আজও, তখন পহেলা রমজান, সারাদিন সংসদভবনে বসা, সারাটা দিন যে কিভাবে কেটে গেল এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন যে আজান দিচ্ছে, হয়তো রোজা ছিলাম না, মনে পড়ে ডেট হবে প্রথম দিন, ও ছিল না, কিন্তু সারাদিনই আমরা রোজা। অর্থাৎ ওই যে 10টার সময় দেখা হয়েছে, ইফতারি পর্যন্ত কোনো কিছু খাওয়ার নিয়ত নাই দুজনের, কোনো খাবারও খাইতে পারবো না, ঠিক ইফতারের সময় আমরা ইফতারি করলাম সংসদভবনে বসে। সেরকম মজার একটা ইফতারি করে ওদের বাসা ছিল কল্যাণপুর, নামাই দিয়ে আমি চলে আসলাম। এই যে ওই দিনটা ওর সাথে আমার এই সারাটা দিন কাটার পরে আমার ওর প্রতি আকর্ষণ, ফিলিংস এত বেশি হয়ে গেল যেটা বলার মতো না। আর ও ফোন করতো, অফিসে কথা হইতো, আর আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, আমি চিন্তা করতাম কিভাবে কি করবো। হ্যাঁ, তো বাই দিস টাইম আমার যে উঠতি বিজনেসের যে ডেভেলপ আস্তে আস্তে হচ্ছে আমি বুঝতে পারতেছি। তখন আমি সেনা কল্যাণে আমাদের নিরালা ভবনের নিচতলায় একটা আলাদা অফিস নিয়ে নিলাম। রফিক ভাই বললো, লোটন জয়েন্ট ভেঞ্চার তো হচ্ছে কম্পিউটার লাইনে, তুমি ভালো করতেছো, তুমি একা একাই করো। হ্যাঁ, তখন আমি দেখলাম উনি মনে মনে চাচ্ছে না যে আমরা একসঙ্গে করি। তখন আমি নিচতলায় জাহাঙ্গীর ভাইয়ের সাথে, উনি ট্রাভেল এজেন্সি, আমি বাইনারি কম্পিউটার নাম দিয়ে একটা প্রতিষ্ঠান করলাম। কত সালে? 99 সালে। আচ্ছা, 1999 সালে। হ্যাঁ, আমি করলাম, করে একটা পোর্শন জাহাঙ্গীর ভাই চালায়, একটা পোর্শন আমি চালাই। তো ওই সময় আমি খুব ফ্রাস্ট্রেশনে পড়ে, আমার প্রথম মোবাইল কিনলাম আমার মনে পড়ে 99-এ। হ্যাঁ, তখন মোবাইল কেনার মতো সামর্থ্য হলো আমার। মোবাইল কেনার পরে আমার বিজনেস অনেক বাড়লো। হ্যাঁ, কিন্তু তখন আমার প্রেমিকা কোচির বড় ভাই বুয়েটের লেকচারার সুইজারল্যান্ডে চলে যাচ্ছে পিএইচডি করতে উইথ ফ্যামিলি। এখন হঠাৎ করে ও এসে আমার বলতেছে, দেখো বাংলাদেশ ব্যাংকের একটা অফিসারের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আংটি পড়াইছে, এখন তুমি কি করবা জানি না, ইমিডিয়েট বিয়ে করতে হবে। তো এখন আমি তো মহা টেনশনে পড়ে গেলাম যে আমি এখন বিয়ে করবো, জীবনে গোছাইতে পারলাম না, এটা সম্ভব? আমার এই টেনশনে আমার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব মাথায় উঠছে, কিছুই করতে পারি না। এই টেনশন করতেছি, হঠাৎ করে রাগ করে ওরে না জানে সিলেট চলে গেলাম। সিলেট যায় যোগাযোগ বিচ্ছিন্ন, ও প্রতিদিন আমার মেসেজ আসে রুম তালা মারা। কি করবো, টেনশন কি, সিলেট যায়। তখন একটা ব্যবসা শুরু করছিলাম কম্পিউটার লাইনেরই, আরো কিছু গার্মেন্টস আইটেমের। চিন্তা করছিলাম দেখি কি করা যায়। সিলেট তখন থাকা হয়েছিল, মানে ওর সাথে কি পালিয়ে যাওয়া ঠিক না। আমি চেয়েছিলাম যে পরিবেশটা হালকা করার জন্য, যে কিছুদিন পরিবেশটা হালকা করে দেখি না। হ্যাঁ, মাজার টাজারে গেলাম, সিলেটে থাকলাম, হ্যাঁ, পরিবেশটা হালকা হয় কিনা। কিন্তু প্রত্যেক দিন আমার মেসেজ আসে, ভিতরে সব জিনিসপত্র আছেই, প্রতিদিন তালা দেখে 2 ঘন্টা নাকি দাঁড়ায় থাকে। 22 দিনের দিন আমি যখন ফিরছি দেখি ও দাঁড়ায় আছে। মাই গড! আমি বললাম, তুমি, আমি প্রতিদিন আসি এবং কোন দিন তুমি আসবা সেটার জন্য। এটা দেখার পরে আমার এত কষ্ট লাগলো যে আমি মেয়েটাকে এত কষ্ট দিচ্ছি, এত কষ্ট দিতে পারলাম। তখন আমার মধ্যে সব কনফিউশন দূর হয়ে গেল যে কোনো বললে আমি তাকে বিয়ে করবো। ঠিক তার 2 দিন পরে পহেলা বৈশাখ। হ্যাঁ, পহেলা বৈশাখের সকালবেলা আমার তখন রুমতে একা একা থাকি, ইনকাম তো ভালোই করি। তো ওইখানে আমার এক কলিগ ছিল জুনিয়র, আমার মার্কেটিং এ কাজ করতো, শরফুদ্দিন ওর নাম। সেই শরফুদ্দিন না আমার ওই রুমে থাকতো ফ্রি, তো বন্ধের দিন বাড়ি চলে যেত। পহেলা বৈশাখ সকালবেলা
শরফুদ্দিন কি করছে, বাড়ি চলে যাচ্ছে, কিন্তু ওর ব্যাগ থুয়ে গেছে। এর মধ্যে শরফুদ্দিনও চলে গেছে, তার আধা ঘন্টা পরে আমার লাভার চলে আসছে রুমে, আজকে দরজা নক করতেছে। তুমি এত সকালবেলা, পয়লা বৈশাখের দিন, বলো তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে, আজকে এখন এক্ষুনি বিয়ে করতে হবে, যদি এই মুহূর্তে বিয়ে না করো কালকে আমাকে বিয়ে দিয়ে দিবে, তো এখন তুমি কি করবো বলো। আমি বললাম কি বলো এটা, আজকে বন্ধের দিন, আর তখন তো এটিএম কার্ডও ছিল না, আমার কাছে কোনো টাকা নাই, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে 2 দিন বন্ধ পড়ছে, তখন হলিডে পড়ছে, কাজী আছে কিনা কোনো ঠিক হ্যাঁ, অফিস বন্ধ, আমার কোনো প্রিপারেশন নাই, আমি খুলনাতে বাড়িতে টাকা পাঠিয়ে দিচ্ছি, এখন তুমি আজকে এই মুহূর্তে আমাদের বলতেছো বিয়ে করতে, আমি কিভাবে বিয়ে করবো? বলে এত কিছু জানি না, আমার অবস্থা খুবই খারাপ, বিকজ আমার ফ্যামিলি অলরেডি ফাইনালাইজ করে ফেলছে, ভাইয়া সুইজারল্যান্ড চলে যাচ্ছে, আমাকেও সুইজারল্যান্ড নিয়ে যাবে, সব ঠিকঠাক করতেছে এবং আমাকে বিয়ে দিয়ে দিবে। তো এর মধ্যে শরফুদ্দিন আসছে, আসে বলছে বস আমার ব্যাগটা থুয়ে গেলাম, আমাকে ব্যাগ পরে আমি মরে যাচ্ছি, আমি কি করবো কল, কি করবেন? আমি বললাম আমাকে বিয়ে করতে বলে, অবশ্যই বিয়ে করবেন, আমি কিছু না শুনেই কি কয় আজকেই করেন, এক্ষুনি করেন, আমাকে ব্যাপারটা আমি দেখবো। আমি বললাম কি বলে পাগলের মতো, বস কোনো টেনশন নাই, আপনি বিয়ে করবেন, সব ব্যবস্থা আমার। আর ওর কথাগুলো হাসবো না কাঁদবো না কি করবো, আর কিং করতে বিমূঢ় হয়ে গেছি। যাই হোক, ওর কথাতে শুনেই আমি বললাম তুই এখানে বয়, নিচতলায় দেখি মুরাদ থাকে, যাই বললাম মুরাদ কি করিস, বলে এই বন্ধের দিন, টাকা কত আছে, কেন, আমাকে যত টাকা আছে সব দে। ও হাতায় হইতায় 2,500 না 3,000 টাকা পাইলো, পয়লা বছর টাকা দিয়ে কি করবি, ডেট আছে নাকি, আমাকে ডেট না বেটা বিয়ে করবো। বলিস কি, আমি কি হ্যাঁ, যা যা সব নিয়ে যা। পরে মুরাদ, শরফুদ্দিন, আমি কাজী অফিসে যেয়ে খিলগা বিয়ে করলাম। এখন বিয়ে তো হয়ে গেল, এখন ডাকবো কোথায়, মেসেজ তো রাখা সম্ভব না। এটা আমার লাইফে আমি জীবনে কোনদিন ভুলবো না এই ঘটনাটা। আমি শত জীবনে আল্লাহ তাআলা অনেক সুযোগ দিচ্ছে, অনেক জায়গায় যাওয়ার, অনেক পরিবেশে যাওয়ার, কিন্তু আমার এই বিয়ে হওয়ার পরপরই শরফুদ্দিন বলল বস আমার বাড়ি চলেন, গাজীপুরে গ্রামে আপনাদেরকে আমার বাড়ি নিয়ে যাবো। একটু জাস্ট মাইন্ড রিকল করার জন্য, শরফুদ্দিন মূলত কে ছিলেন আপনার? আচ্ছা, শরফুদ্দিন হচ্ছে আমার প্রতিষ্ঠানে মার্কেটিং এর কাজ করতো, কমিশন বেস। আচ্ছা, আপনি বাইনারি যে প্রতিষ্ঠানটা করলেন ওখানে কি কি ধরনের প্রোডাক্ট থাকতো? আমরা বিভিন্ন ধরনের কম্পিউটারের গুডস, তারপরে ইলেকট্রনিক গুডস রাখতাম, কম্পিউটারের বিভিন্ন ধরনের আইটেম রাখতাম, তখন পার্টস গুলো বিক্রি করতাম, তখন আমি কার্ড বিক্রি করতাম, ইন্টারনেট কলিং কার্ড। রাইট, বুঝতে পেরেছি। একটু যদি ধারণা দিতেন, যেই প্রতিষ্ঠানটা আপনি শুরু করলেন বাইনারির, কত টাকা ইনভেস্ট করেছিলেন সেই সময়টাতে, নিজের তো অর্জন করা টাকা? আসলে যে আমি যখন বাইনারিটা করি তখন আমার বিজনেসটার মধ্যে আমার পুঁজির থেকে বেশি হয়ে গেছে আমার গুডউইল এবং আমার এক্সপিরিয়েন্স। আমাকে বিভিন্ন কর্পোরেট, বিভিন্ন অফিসে আমাকে ভালো মতো চিনে, লোটন ভাই আসলে এই অফিসে 10,000 টাকার মাল লাগবে, আমার আগে 10,000 টাকা দিয়ে দিবে, মানে বাকিতে এগুলো নিতেন, কালেক্ট করতেন। এবং দেখা যাচ্ছে যে আমার যে প্রতিষ্ঠানটা আমি করছি সেখানে আমার ডিসপ্লে প্রোডাক্ট রাখার দরকার থাকতো না, মানে স্টক রাখার দরকার থাকতো না। হ্যাঁ, কারণ কি আমি একটা কোম্পানিকে অর্ডার করতাম, সেই কোম্পানি আমাকে কোটেশন দিতে এই মাল লাগবে, মালগুলো আমি পারচেজ করে নিয়ে কোম্পানিকে দিয়ে বিলটা নিয়ে আসতাম। অর্থাৎ এই যে সার্ভিসিং যে সেকশন আমার ছিল, আমার তখন যে বড় বড় কর্পোরেট অফিসগুলোতে আমি বাই নেমে কাজ করতাম, তারা আমার যোগ্যতা, আমার বিহেভিয়ার, আমার আচরণ, আমার সার্ভিস দেখে তারা আমাকে বিলিভ করতো ব্লাইন্ডলি। তারপরে যদি একটু আমাদের জানার জন্য বলি, আপনি কত টাকা পুঁজি করে? আমার মনে হয় আমি যখন রবিবারে কিন্তু চলে আসছি এবং আমি সদরগঞ্জে থাকি, বাড়িতেও টাকা পাঠাই, খুব বেশি টাকা আমার হাতে ছিল না তখন, বোধহয় 15-20 হাজার টাকা হতে পারে। 15-20 হাজার টাকা দিয়ে কত সালে এটা? এটা 98 এর শেষের দিকে, 98 এর শেষের দিকে 15 থেকে 20 হাজার টাকা পুঁজি করে এবং সাথে হচ্ছে নিজের গুডউইল, এটা পুঁজি করে শুরু হয়েছিল বাইনারি কম্পিউটার্স, যে কম্পিউটারটা আপনারা হয়তো ইদানিং অনেকেই চিনবেন, কিন্তু আমরা গল্পের সিরিয়ালি ব্যাপারগুলো আনতে চাই। ঠিক আছে, তারপরে শরফুদ্দিনের প্রসঙ্গে আসি। তারপরে শরফুদ্দিন বলল যে আমার বাসায় চলেন। পরে আমি শরফুদ্দিনের বললাম আমি গাজীপুরে, তোমার বাসায় কোথায়? চলেন তো বস। চলে গেলাম ওর সঙ্গে, ওর বাড়িতে গেলাম। উফ, কি অসাধারণ একটা বাড়ি, না আছে কারেন্ট, না আছে ঘরে বসার জায়গা, না আছে তার সুন্দর একটা বিছানা, না আছে তার সুন্দর একটা প্লেট, কিন্তু তার ওয়াইফ এবং বাচ্চার যে আতিথেয়তা, আমাদের যে রিসেপশন, সে 3টা দিন নদীর পাড়ে বাড়ি, আমার জীবনের হানিমুন যে হয়েছে, 5 স্টার হোটেলে থাকলে এত আনন্দ আমি পাইতাম না। যত আনন্দ, যত আতিথেয়তা আমি শরফুদ্দিন বাড়িতে পাইছি। তার ওয়াইফ একটা বাসনে মুড়ি দিচ্ছে, সেটাকে কতবার বাসনটা মেজে কি যত্ন সহকারে আমাকে প্রেজেন্টেশন করতেছে, আমি যেখানে বসবো, হোক সেটা তার মাটির ঘর, সেখানে তাড়াতাড়ি মুছে দিয়ে, একটা কাপড় বিছাই দিয়ে, একটা পিড়া দিয়ে সুন্দর করে বসায়, বলছে এখানে বসেন, এখানে খান। এই যে মনের থেকে রেসপেক্ট,
এবং মনের থেকে যে একটা ভালোবাসা এবং একটা অতিথিকে যে আপ্যায়ন করা, এই যে হসপিটালিটি, এটা আমি আমার জীবনে কখনো পাই নাই। ওটা আমি সারা জীবন মনে রাখবো। এখানেই বাঙালি নারীর সৌন্দর্য। প্রিয় শ্রোতা, আমরা এই অদ্ভুত সুন্দর একটা মোমেন্টে একটা ছোট্ট বিরতি নিতে চাই। ওকে, ফিরে যাচ্ছি অতিথির কাছে। তো হ্যাঁ, লোটন ভাই, যেটা বলছিলেন আপনি যে প্রচন্ড রকম আতিথেয়তা পাচ্ছিলেন আপনার বন্ধুর বাড়ি থেকে। এক্সেলেন্ট। আমি পয়লা বৈশাখ ছিল ওই দিন, আমার বিয়ের দিন, এবং পয়লা বৈশাখে সাধারণত প্রত্যেকটা গ্রামে গঞ্জে পয়লা বৈশাখে মেলা হয়। হ্যাঁ, বিকেল বেলা মেলায় গেলাম, মেলা থেকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া গেল, অনেক কিছু কিনলাম। সবচেয়ে বড় কথা, চাঁদনি রাত, নদীর পাড়ে বাসা, এত চমৎকার একটা পরিবেশ। আমার লাইফে এত চমৎকার আমার কোনো কিছুতে লাগে নাই। এত আনন্দদায়ক 3টা দিন মুহূর্তে কেটে গেল। যাই খাইছি, যেটাই খাইছি অমৃত মনে হয়েছে। যাই হোক, সর্বদিন সহ আমরা সহ 3 দিন পরে ফিরে আসলাম। ভাবি এখন কি করব, ওকে কোথায় রাখবো। এর মধ্যে ঢাকায় এসে আবার ফোন করলো, বাসায় ফোন করে ভাইয়াকে বলল যে আমি বিয়ে করে ফেলছি। তড়িৎ গতিতে ওর আব্বা আম্মা খুলনা থেকে, ওদের বাড়ি। মজার ব্যাপার হচ্ছে আমি খুলনার ছেলে, ও খুলনার মেয়ে, আমরা কেউ জানতাম না। তখন জানলাম সে খুলনার। যাই হোক, বিয়ে শাদী করার পরে আমার শ্বশুর সে আসলো আমার মেসে। এসে আমাকে বললো, দেখো বাবা, আমি স্কুল টিচার, আমি সারা জীবন শিক্ষকতা করছি, আমার 8টা মেয়ে 2টা ছেলে, আমি বিশাল একটা পরিবারের মাথা। আমার এই মেয়েটা সবার ছোট এবং সবার আদরের। আমার মেয়েটা উচ্চশিক্ষা শিক্ষিত হবে, এটা আমি চাই। তার ইমিডিয়েট বড় বোনটা কলেজের প্রফেসর। ডান ইজ ডান। আমারও যে মনে পড়ে আমার শ্বশুরের কথাটা, ডান ইজ ডান। যা হয়েছে হয়েছে, বাট তোমার কাছে একটা অনুরোধ, তোমরা সুখে দুঃখে যেখানে যাই থাকো, দুজন সিরিয়াস মাইন্ডেড থাকবা। আর আমার মেয়েটা যেন সর্বোচ্চ শিক্ষায় সুশিক্ষিত হয়, সেই চেষ্টা তুমি করবা। তোমার জীবনে যে কোনো অন্তরায়, যে কোনো প্রতিকূলতায়, যে কোনো সমস্যায়, যে কোনো বাস্তবতা, ওর শিক্ষাটাকে তোমার অনেক কাজে লাগবে, তোমাদের সংসারের জন্য কাজে লাগবে। আমি ওনাকে কথা দিলাম, আমি চাইবো যে আমার স্ত্রী উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, এবং এটার জন্য আমার জীবনে যা করণীয় আমি তাই করব। আপনার ফ্যামিলিতে জানালেন? পরে আমার আব্বা বাবা আম্মা অনেক কষ্ট পাইল। পরে আমি ওর ভাইকে জানানো হলো। ওর ভাই বুয়েটের টিচার, তখন লেকচারার, এবং ওর ভাই খুবই হাই কোয়ালিটি এডুকেটেড পার্সন। তো যাই হোক, ওর ভাইয়ের সাথে দেখা হলো। ওর ভাই বলল যে ডান ইজ ডান, তবে লেখাপড়া করতে হবে, এটাই শর্ত। তো যাই হোক, আমরা খুলনা চলে গেলাম। যে আমি আব্বা আম্মার সাথে দেখা করালাম। আমার আব্বা খুব পছন্দ করলো ওকে, এবং আব্বা আম্মা সবচেয়ে খুশি হলো যখন ওর ফ্যামিলিকে পাইলো। যখন ওরা আসলো এবং আমরা গেলাম, তখন দুই ফ্যামিলির মধ্যে ফুললি স্যাটিসফাই যে না, তারা যেটা করছে বেটার করছে, তারা সবাই হ্যাপি হইলো। হ্যাঁ, আমাদের একটা আনুষ্ঠানিকতা হইলো আর কি, খুলনাতে ছোটখাটো আকারে। আমরা আবার এই যে সংসার শুরু করলাম। আমার তখন টেনশনটা বেড়ে গেল। আমার এখন বার্ডেন হয়েছে, আর্ন বাড়াইতে হবে, ক্রিয়েটিভ কিছু করতে হবে, নিজেকে আরো বড় করতে হবে। আমার ওয়াইফ তখন জগন্নাথে ভর্তি হয়ে গেল মাস্টার্সে। ওর ভাইয়া চলে যাবে সুইজারল্যান্ড। ওর ভাইয়ার যে বাসাটা ছিল, ওই বাসাটা এক প্রকার আমাদের ডোনেট করে গেল। হ্যাঁ, ওই বাসাতে থাকতেই আমার ওয়াইফ প্রথমেই টিউশন শুরু করলো, এবং সে 15 দিনের মধ্যে ওইখানে একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি জোগাড় করে ফেললো নিজে নিজেই। সে বললো যে দেখো, আমি কোন অবস্থাতেই তোমাকে বার্ডেনে রাখবো না, আমি কোন অবস্থাতেই তোমার উপর আমার বোঝা রাখবো না। আমি চাইবো আমি একটা স্বাবলম্বী মেয়ে, আমি একটা কাজ করব, চাকরি করব, লেখাপড়া করব, উইথ সংসারটাকে দুজন মিলে মেনটেন করবো। আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে যে আমি তো কোনো ভুল করলাম না। ওর প্রত্যেকটা জিনিসই সম্মোহনের মতো, প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে, আমার সবকিছু ভালো লাগে। তারপরে আমি চিন্তা করলাম, দেখো মতিঝিল থেকে আমার যাতায়াত করতে অনেক সমস্যা হয়, কল্যাণপুর থেকে। তা আমরা জাহাঙ্গীর বাইরে বলে মুগদাতে একটা বাসা ঠিক নিলাম, সুন্দর একটা ফ্ল্যাট পেলাম। তারপর আমরা বাসা শুরু করলাম। বাসা সবকিছু হচ্ছে আস্তে আস্তে, আমারও ইনকাম বাড়তেছে, আমারও ক্লায়েন্ট বাড়তেছে, আমারও সার্ভিসও বাড়তেছে। তখন আমি আপ্তাবাইটির সঙ্গে একটা এগ্রিমেন্টে গেলাম নেট টু ফোনের ডিলার হিসেবে। তখন আমি ইন্টারনেট কানেকশন গুলো দিচ্ছি ডায়াল আপ মোডেম দিয়ে। হ্যাঁ, আমি তখন সেটা শুরু করলাম, ডায়াল আপ মোডেম এর কাজগুলো। হ্যাঁ, ঢাকাতে। তো আমার ওয়াইফ সে বলতেছে যে আমাদের যে বয়স, বুঝছো, এখন যদি আমরা একটা বেবি নেই তাহলে ওকে মানুষের মতো মানুষ করতে পারবো, যদি লেট করি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি বললাম আমি লেখাপড়া হোক, লেখাপড়ার সমস্যা হবে না, আমি রেজাল্ট ভালো করব, তখন আমরা একটা বেবি নেওয়ার চিন্তা করলাম। আমার ওয়াইফ প্রেগনেন্ট, সে পরীক্ষা দিল এবং মাস্টার্সে সে খুব ভালো রেজাল্ট করলো, এবং তার গ্লোরিয়াস রেজাল্ট হলো মাস্টার্সে। আমার শ্বশুর, আমার আব্বা সবাই খুব খুশি হলো। তখন আমার বিজনেসটা আরো ব্রড করার জন্য তখন টেনশন, কারো সঙ্গে না, কারো সাথে না। তখন আমি দৈনিক সোনার আলো পত্রিকার সম্পাদক রফিক ভাইয়ের সাথে পরিচয় হলো। রফিক ভাইয়ের 39 নম্বর পল্টনে 3 তলা একটা অফিস ছিল। ওই অফিসে আমি কম্পিউটার দিচ্ছিলাম, ওনার কাছে টাকা পয়সা পেতাম যাতায়াত। উনি আটকাতে বললো যে লোটন আমি তো ছেড়ে দিব, আমাকে ছেড়ে দিলে আমাকে দিয়ে দেন। তখন এক একটা ল্যান্ড ফোন 70-80 হাজার টাকা দাম ছিল, আমার মনে পড়ে। হ্যাঁ, যাই হোক, রফিক ভাইয়ের অনেক স্যাক্রিফাইস মাইন্ডেড কারণে পুরো অফিসটা আমি কিনে নিলাম, বড় আকারে সাইনবোর্ড দিলাম। তখন বেশ 3-4 রুমের আমার একটা এক্সট্রা ক্যাবিনেট হলো, রুম হইলো। হ্যাঁ, এবং আমার বিজনেসটা একটা স্টেজে চলে গেল। ঠিক সেই মুহূর্তে আমার বেবিটা, আমার মেয়ে অথৈ খন্দকার,
পৃথিবীতে আসলো। এবং মজার ব্যাপার হচ্ছে আমার সাথে আমার ওয়াইফের দেখা হয়েছিল প্রথম রমজান, আমার মেয়েও জন্মগ্রহণ করছে প্রথম রমজান। ওকে, প্রথম মেয়ে হয়েছে, অত্যন্ত খুশি। তো আমি বাইনারি কম্পিউটারকে সঙ্গে একটা সফটওয়্যার বিজনেস চালু করলাম, বাইনারি সফট। ওই সময় আমার মেয়ে হওয়ার পর হঠাৎ করে আফতাব আইটি থেকে ফোন করে বললো যে আপনাকে ডেনিস এম্বাসিতে যেতে হবে, এম্বাসির এসে দেখা করতে হবে, আমরা আপনাকে রিকমেন্ড করছি। তো আমি দুগো মনে ডেনিস এম্বাসিতে গেলাম। তো সেখানে যে রিসেপশনে কথা বলার পরে আমাকে বললো, হ্যাঁ তোমাকে রিকমেন্ড করা হয়েছে, আমার অ্যাম্বাসিডারের বাসায় যেতে হবে, উনি ওনার ছেলে ইংল্যান্ডে কথা বলে, তোমাকে কমিউনিকেশনটা করে দিতে হবে। তা আমি ওনার বাসায় গেলাম, বাসায় যে ওনার পিসিতে নেট টু ফোনের সফটওয়্যারটা আপলোড করে দিলাম, যে কলিং কার্ডটা ইনপুট করে কথা বলাই দিলাম। অ্যাম্বাসিডার এত খুশি হলো যে বাংলাদেশ থেকে কথা বলতে এত টাকা খরচ হয়, আর সামান্য তোমার একটা $5 একটা কার্ডে আমি এত কথা বলতে পারতেছি, ভেরি হ্যাপি। তো অ্যাম্বাসিডার আমার বললো যে তুমি এখন থেকে আমার অ্যাম্বাসিতে আউটসোর্সার হিসেবে কাজ করবা। ওকে, আমার ইনকামের চাকাটা অনেক বেশি বেড়ে গেল। রাইট। এবং এই কাজটা করার জন্য তাদের কাছে যে ডিমান্ড করছিল আদার কোম্পানি, শুধু কমিউনিকেশন করে দিবে, যেটার জন্য ওই সময় 2002 চার্জ করা হয়েছিল 15,000 to 20,000, হয়রাস সেই কাজটা আমি তাকে অনলি 2,000 টাকায় করে দিছি। তো যে কাজটা করতে তার 15,000 টাকা ডিমান্ড, সেটা আমি 2,000 টাকায় করে দিছি। দে আর সো মাচ হ্যাপি। এবং তারা এত হয়েছে যে এটা অনেস্ট একজন মানুষ। তো আমি তাদের ওখানে যাই, আমি কোনো প্রবলেম সলভ করলেই আমাকে $100 করে চার্জ দেয় ঘন্টায়। আমি তো ভেরি হ্যাপি। এই যে এটার সময় আমার বাচ্চার বয়স 1 বছর, আমি ব্যবসা করতেছি, ইউরোপিয়ান একটা এম্বাসিতে আমি আসি। হঠাৎ করে একদিন এরকম স্টুডিওর মতো কাজ দেওয়া, তা আমি কাছের ভেতরে কাজ করতেছি। বাংলাদেশে একটা খুব বড় ট্রাভেল এজেন্সির মালিক ভিসা আনতে গেছে ওনার। তো উনি দেখছে আমাকে, উনি আমার ক্লায়েন্ট, দেখার পরে কিছু বলে না, পরে বেরোর ফোন করছে, কয় আপনি একটু আসেন তোমার অফিসে। আমি বললাম কি ব্যাপার, খুব জরুরি। পরে আমি ওনার অফিসে গেছি, যার পরে আমার বলতেছে আপনার তো ডেনিস এম্বাসিতে দেখলাম, আপনি কি এম্বাসিতে কি করেন? আমি বললাম আমি আউটসোর্সিং হিসেবে কাজ করি, ওদের আইটি ইনচার্জের পরিবর্তে। আচ্ছা আচ্ছা, কিরকম সম্পর্ক? আমি বললাম খুব ভালো সম্পর্ক। বললো তো আপনার আমি 5 লাখ টাকা দিব। আমরা কেন? কোনো কিছু না, ছোট একটা কাজ করে দিবেন, আপনার আমি 5 লাখ টাকা দিব। আমি বললাম কি কাজ? তো বললো যে কাজটা হলো আমি একটা প্যারাডো গাড়ি আনতেছি বিদেশ থেকে। ওই যে বিগিতার দাম যে আছে না, ফার্স্ট সেক্রেটারি, যার সাথে ফরেনার সম্পর্ক, ওরে আপনি একটু মিথ্যা কথা বলবেন। আমি কি কথা বলতে হবে? যে আমি আপনার মামা হই, আপনার মামা একটা বিদেশ থেকে গাড়ি ইম্পোর্ট করছে, গাড়িটা ওর নামে থাকবে। ওকে, আমি বললাম এইগুলো তো আমি বুঝি না। আমি বললাম দেখেন এই ব্যাপারটা না, আমি এখন আপনার বুঝি, আমার ক্লায়েন্ট, তাকে রেসপেক্ট করতে হয়, ভালো একটা ক্লায়েন্ট। তা আমার কথাবার্তা আচার আচরণের জন্য উনি হার্ড না হয়, এটার জন্য না আমি ওনাকে ইনস্ট্যান্ট কিছু বললাম না। আমি বললাম কি এই বিষয়টা আমি আপনাকে 2 দিন পরে জানাই। তখন আমি বিষয়টা নিয়ে খুব অ্যানালাইসিস করলাম যে উনি আমাকে 5 লাখ টাকা দিতে চায় একটা সামান্য কাজের জন্য, এতগুলা টাকা কেন দিবে? এক্সপার্টদের সাথে কথা বললাম, তারা বললো জানো যদি ফরেন নামে গাড়িটা হয় উনি কত টাকা ট্যাক্স পাকি দিবে সরকারে, এবং কত টাকা ওনার কম লাগবে। আমি বললাম নাউজিবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার এরকম একটা কাজ করতে চাইছে টাকার জন্য, আমি জীবনও করবো না। ফোন দেয়, আমি গেছি, আমি বললাম যে দেখেন আপনি যেটা বলছেন এটা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, আমি কখনো এটা করতে পারবো না। সবাই করে, আমি সবাই করলে আমি করবো না। তাহলে তোমার সাথে সব ব্যবসা বন্ধ হোক, অসুবিধা নেই। তার সাথে আমার ব্যবসা বন্ধ হয়ে গেল, আমি চলে আসলাম, কোনো সমস্যা নাই। ইন দি মিন টাইম আমার দাদি আমাকে ফোন করে বললো 2003-এ আমার চাচা বললো তো আমার কিছু জমি জমা আছে, তার আব্বা আসতে হবে। আমার ফাদার 1952-তে ইন্টারমিডিয়েট পাস, এবং তখন টাঙ্গাইল মহকুমার মধ্যে একমাত্র শিক্ষিত ব্যক্তি। ওকে, তো আমার ফাদার সারা জীবন সরকারি চাকরি করছে, এবং একটা জীবন এসেছে সাসপেন্স হয়েছে, জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, খারাপ কাজ করে নাই। আমার মধ্যে এই কিউরিওসিটি ছোটবেলা থেকে যে আমার বাবার এত কষ্ট কেন হইল, কিন্তু আমরা জানতে পারলাম না উনি কি অপরাধ করছে। কিন্তু উনি এমনই মিতভাষী লোক ছিল, উনার প্রবলেমস এর কথা কাউরে ফলাও করে বলতো না। বাড়ির জমি জমা ভিটা বাড়ি সব বিক্রি করছে এই চাকরির পিছনে। শেষ মুহূর্তে উনি ব্যর্থ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে 2003-এ যখন আমার বাসায় আসলো মুগদায়, তো আব্বাকে আমি টাঙ্গাইল দিয়ে আসলাম। আব্বা 40 বছরের মধ্যে এই ফার্স্ট নিজের মাটিতে 6 মাস ছিল। চরম ঘটনা হলো যে মাটি তাকে টেনে নিয়ে আসছে। যে ছেলেটা বড় হয়েছে টাঙ্গাইলে, চাকরি বাকরি করে বিদেশ চলে গেছে, বিভিন্ন জেলায় জেলায় ঘুরছে, একটা পর্যায়ে খুলনায় সেটেল হয়েছে, তাকে তার মাটি নিয়ে চলে আসছে। 6 মাস আমার আম্মা সহ ছিল, তার ছোট বড় আত্মীয় স্বজন সবার সাথে দেখা করছে আব্বা। তার নানার বাড়ি, খালার বাড়ি, চাচার বাড়ি বেড়াইছে। তার নিজের যে ভূমিটা, যে ছোট বাসালে আমাদের গ্রাম টাঙ্গাইলে, সেখানে থাকছে, ঘুমাইছে, এবং সেখানে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুটা আমার লাইফের জন্য একটা বড় ঘটনা আমার বাবার, যে এই মাটি তারা নিয়ে আসছে। তখন আমি টাঙ্গাইল যে আব্বার কবরের পরে আমি চিন্তা করলাম আমি এখন থেকে টাঙ্গাইলে সেটেল হব, এই টাঙ্গাইলে আমি এস্টাবলিশড হব, এখানে আমি জমি কিনবো, বাড়ি করব, সব করব। তখন আমার মধ্যে এইম আসলো, এবং
আমার বাবার ঘটনায় কি ঘটছিল, সারা জীবন সে কেন কষ্ট করলো, কেন সে পেনশন পেল না, গ্র্যাচুইটি পেল না, আমার মা কেন কষ্ট করলো, আসলে কি আমার বাবা দোষী না নির্দোষ, আমাকে বের করতেই হবে এট এনি কস্ট। 3 মাস পরে আব্বার যত ফাইলিং আছে সারা জীবনের, চাকরির যত ডকুমেন্ট, পাসবই টাসবই, যত মামলা মোকদ্দমা, ওনার বিভাগীয় পেনাল্টি ওনার বিরুদ্ধে যা আছে সব নিয়ে আসলাম, একদম আমার ওয়াইফ আর আমি। এবং এটা আমার ওয়াইফ আমাকে বেশি ইন্সপায়ার করছে। কোথা থেকে নিয়ে আসলেন? খুলনা থেকে, গভর্নমেন্ট অফিস থেকে? আমার বাসায় ছিল, গভর্নমেন্ট অফিসে ছিল। আমার ওয়াইফ আমার ইন্সপায়ার করছে যে দেখো তোমার আব্বা এত ভালো মানুষ হয়ে সারা জীবন কিছু করতে পারলো না, তুমি পারো না তোমার বাবার এই জিনিসটা খুব উদ্ঘাটন করতে। এটা কিন্তু প্রায় বলতো আমার ওয়াইফ, আমার আব্বা পেনশন যাওয়ার পরে যখন পাইলো না, মরার আগে। কিন্তু আমি না ওই জিনিসটা নিজের কাজে কর্মে চাপে, আর আব্বা তো বলতো না, আর কোন ভাই বোনের প্রতি ইন্টারেস্টেড না, এই জন্য আমি জিনিসটা তত মেমোরাইজ করি নাই। কিন্তু যখন মারা গেল আব্বা, তখন আমার ওয়াইফ বললো যে দেখছো তোমার আব্বা মারা গেল, কই ওনাকে তো শান্তি দিতে পারলা না তো ওনার জিনিসটাকে উদ্ধারণ করে দিতে। তখন আমার খুব কষ্ট লাগে, আমি বললাম ঠিক আছে। ফাইল নিয়ে আসলেন। তারপর পরে কাগজপত্রগুলো আমি স্টাডি করতে করতে এর মধ্যে আমার বিজনেসটাকে আরো বেশি এক্সপোর্ট করার জন্য আমি করতে চাইলাম। ডেনমার্ক এম্বাসিতে কাজ করি, তখন এম্বাসিতে অনেক বড় বড় সুযোগ আমাকে অফার করা হয়েছিল ভিসা টিসা রিলেটেড বিষয়ে। আমি টোটালি এগুলো অ্যাভয়েড করে গেছি। এবং মজার ব্যাপারে বিগিতারা আমাকে বললো যে তোমাকে আমি ভিসা করে দেই, তুমি আমার দেশে ঘুরে আসো, হল্যান্ড অনেক সুন্দর দেশ। তা আমি ওরা বললাম দেখো আমি যে তোমার দেশে যাব, আসা যাওয়া, প্লেন ফেয়ার, থাকা খাওয়া, যে খরচ, এই খরচটা করার মতো এবিলিটি এখন আমার হয় নাই। তা বললো তুমি একটা বিজনেস প্ল্যান, তুমি যাবা না? আমি বললাম না, আমি এখন ইউরোপ যাবো না, আমি যাবো চায়না, আমি যাবো সিঙ্গাপুর, আমি যাবো মালয়েশিয়া, যেখান থেকে আমার প্রোডাক্ট, তোমার দেশে আমার কোনো ব্যবসা নেই, আমি কেন যাবো? বললো এটা অনেক ভালো বিষয়, তো তুমি ইউরোপের ভিসা পেলে তুমি সিটিজেন, আমার দরকার নাই, নো নিট। আমি তোমার দেশে এখন 1.5 লাখ টাকা খরচ করে যাবো, আমার দরকার নাই। বললো ইউ আর দ্য ফার্স্ট বাংলাদেশি যে আমার মতো লোকের সঙ্গে থেকে ভিসা চাইলে না। আমি বললাম আসলে আমার এটা দরকার নাই। হ্যাঁ, বললো তুমি এখানে কয় টাকা ইনকাম করো? আমি বললাম অলমোস্ট $200 বা $300 তখনকার সময়। হ্যাঁ, বললো তুমি $1,000 বেশি ইনকাম করতে পারবা, আমি তোমার ব্যবস্থা করে দিব। আমার এখানে এম্বাসিতে ডিউটি শেষ, আমি চলে যাচ্ছি, লিভ হয়ে যাচ্ছি, তোমার জন্য আমি ব্যবস্থা করবো। আমি বললাম না, আমি যাবো না, আমাকে বাংলাদেশে থাকতে হবে, এখানে এস্টাবলিশ হইতে হবে, এখানেই আমার থাকতে হবে, এখান থেকে করবো। আমি তোমার দেশে যাবো, একসময় বেড়াতে যাবো, ঘুরতে যাবো, যখন আমার এবিলিটি হবে। ও খুবই আশ্চর্য হয়েছে এবং ও চলে গেছে। ও চলে যাওয়ার পরে আমি এম্বাসি থেকে আমার কন্ট্রাক্টটা চলে গেছে। অবভিয়াসলি ওরা বেশি দিন রাখে না। যাই হোক, আমি 2003 এপ্রিলের 14 তারিখ আমার 39 নয়াপল্টন অফিস থেকে রিক্সা নিছি, শাপলা চত্বর যাব। তো ফকিরাপুল পানির ট্যাঙ্কি হয়ে বাম দিকে কালবাটো রিক্সা ঢুকাইছে। ঢুকায় যখন সোজা সামনে মোড়টা পার হয়েছে না, তখন আমি ডাইনে তাকায় দেখি কি বিশাল একটা 6 তলা বিল্ডিং। এত সুন্দর বিল্ডিংটা, এত দোকান, আমি না মানে অ্যাস্টনিশ হয়ে গেলাম বিল্ডিং দিকে তাকায় যে এইখানে এত বড় একটা বিল্ডিং ভূতের মতো কবে হইলো, কখন হইলো, আমি মতিল থেকে জানি না। রিক্সা নামো, কি স্যার যাবে না? যাবো না, নাম। সম্মোহিত হয়ে গেলাম বিল্ডিং তাকায়, মানে 10 মিনিট তাকায় ছিলাম আমি। বিল্ডিং সামনে দাঁড়ায় থাকতে থাকতে পারিপাশ ঘুরে দেখলাম বিল্ডিং এর সামনে 4টা বিশাল বিশাল গেট, পুরো বিল্ডিংটা চকচকা, অথচ বিল্ডিংটা অন্ধকার, একটা লাইট জ্বলে না, ভূতের বিল্ডিং। পরে না একটা ছেলে, ও আমার আগে কাস্টমার ছিল, 29 নম্বর দোকান ছিল, ও ওই বিল্ডিং এর নিচে দোকান নিছে একটা। সেলিম আমার, আসসালামু আলাইকুম। আমি কেমন আসলাম, তুমি কি করো? ভাই আসেন, আমি দোকান নিছি এখানে। ঢুকছি এক গেট দিয়া, 1, 2, 3, 4টা গেট, নিচে 90টা দোকান, সর্বোচ্চ 7-8টা দোকান খোলা, সমস্ত নিচতলা শাটার বন্ধ, লাইট জ্বলতেছে। দোতলা। আমি কি কয়তলা বিল্ডিং? 6 তলা। আমি কি মার্কেট? 1 তলা 2 তলা 3 তলা মার্কেট। আমি বললাম এখানে দোকান নিছো? ভাই মার্কেট তো আমি কি নতুন করছে না? করছে তো 3-4 বছর, চালু করতে পারে না তো, কে এখানে দোকান ভাড়া নিবে, কে এই বিল্ডিং চলবে? বলো কি? হ্যাঁ। আমি কি বিল্ডিং মালিক কারা? বলে যেটা সমিতি আছে, মজিল হকার সমিতি। আমি অফিস কোথায়? বলো 6 তলায়। আমি তুমি একটু যাবা? চলেন যাই। উপরে গেছি, যাই, সমিতির বিশাল রুম, সবাই বসে আছে। আমি বললাম যে ভাই আমি একটু কম্পিউটার ব্যবসায়ী, আপনার বিল্ডিং এ আমি কয়টা দোকান ভাড়া নিতে চাই। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, আসেন, কয়টা লাগবে বলেন, নিচতলা সব নিয়ে যান। আমি কি না, সব দরকার নাই, আমি নিব 2-3টা নেব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? প্রেসিডেন্ট সাহেব যে দেখা করলাম, সেক্রেটারি দেখা করলাম। আমি বললাম আপনাদের মিটিং কবে? ওই শুক্রবারে। আমাকে মিটিং এ আমি আসবো, মিটিং এ এসে আমি কিছু কথা বলে তারপর দোকান নিব। মিটিং এ তো শুধু ওই মার্কেটের যারা মালিক সমিতির তারা থাকবে, আপনি না আমার। আমি বললাম আপনাদেরকে বিল্ডিং চালু করতে চান? হ্যাঁ। আমাকে তাহলে আমাকে একটু রাখেন। ঠিক আছে, আপনি আসেন। শুক্রবারে গেছি, তো ওই মিটিং এ আমি উপস্থিত। ওনারা সবাই মিটিং এ আলোচনা করতেছে, এই এত বড় একটা মার্কেট করলাম, এত কোটি টাকা খরচ করলাম মতিলের মতো জায়গায়, এখন পর্যন্ত মার্কেটটা চালু হলো না। তখন আমি মিটিং এর দাঁড়ায় বললাম যে দেখেন আমার কিছু কথা ছিল, আমি কিছু কথা বলতে চাই। আপনি কে? বলে আমি একজন কম্পিউটার ব্যবসায়ী, মতিঝিলে আমার কম্পিউটারের ব্যবসা। আপনি বলেন। আমি বললাম দেখেন আপনাদের এই বিল্ডিংটা আমি ফুল চালু করে দিতে পারি। তাই নাকি?
আমরা আজকে 4 বছরে বিল্ডিং করছি, এখন তো নিচতলার অর্ধেক 10 ভাগের একবার দোকান ভাড়া হয় না, আপনি কিভাবে চালু করবেন? আমি চালু করে দেবো ইনশাল্লাহ। এটা একটা এমন একটা বিল্ডিং হবে যে এই বিল্ডিং আজ থেকে 10 বছর পরে সারা পৃথিবীর লোক চিনবে, বাংলাদেশের লোক চিনবে, এবং এখানে একটা খুব প্রতিষ্ঠিত ব্যবসা হবে। তা অনেকে হাসে দিল, এই 64 স্কোয়ার ফিটের মুরগি খাওয়ার মতো দোকান, এইখানে সব বিক্রি হবে, স্টেশনারি কাগজপত্র, আর আপনি বলছেন। আমি বললাম আপনারা কয়জন মেম্বার? 19 জন। আমি বললাম কালকে সকালে 19 জন আমার সাথে যাইতে হবে। বললো কোথায়? আমাকে বেশি দূরে না, মিরপুরের কাছাকাছি। কয়টি কাছে যাবো? আমি 2টা মাইক্রো রেডি করলাম বিল্ডিং এর নিচে, সকালবেলা 9টার সময় যাই, এক্সিকিউটিভ বডির মেম্বার সবাই মাইক্রোতে উঠাইলাম, ওটা চলেন যাই, সবাই নিয়ে চলে গেলাম আইডিবি ভবনে। আইডিবি ভবনের ভিতরে ঢুকায় দেখালাম দিস ইজ কম্পিউটার মার্কেট, দিস ইজ কম্পিউটার বিজনেস। তারা এত ইমপ্রেস হলো যে এটা কম্পিউটারের ব্যবসা, আমরা এই বিল্ডিং করছি, আমরা জানি না, ঢাকা শহরে থাকি এতদিন ধরে আমরা জানি না, এত সুন্দর কম্পিউটার ব্যবসা যদি হয় তাহলে আমার মার্কেট কেন হবে না? আমি বললাম এই জন্য আপনাদের আনছি, এটা দেখানোর জন্য, এবং এটাকে আমি কম্পিউটার মার্কেট তৈরি করব। বললো ঠিক আছে, যা লাগে আমরা দিব, আপনি আগান। এখন তো কিভাবে চালু করব এত বড় একটা মার্কেট, 300 দোকান কিভাবে রান করব, চিন্তা ভাবনা করে তখন আমার কাছের কিছু লোকজনরা ডাকলাম, যেই আসে সে আমার থেকে চলে যায়। ধর মেয়ে পাগলের মতো ফকিরা বলে ক্লাব পালার মধ্যে আপনি কম্পিউটার মার্কেট বানাবেন, এটা নিয়ে মিটিং করে উনি মিটিং করে কেউ আসে না। তো মতিঝিল কম্পিউটার সোসাইটি নাম দিয়ে একটা অর্গানাইজেশন দাঁড়া করাইলাম 2003-এই। তো আমার যে বর্তমান প্রতিষ্ঠান, সেই দোকানটা আমি বললাম যে একতলা চালু করবো না, দোতলা করবো না, 3 তালাকে করবো। 3 তালা থেকে ফ্লো হইতে হইতে একতলা চালু হয়ে যাবে। এই জন্য আগে 3 তালা লাইট জ্বলাইলাম, পুরা 3 তালা কবরস্থান ছিল অন্ধকার, পুরা লাইট জ্বলাইলাম, দোতলা লাইট জ্বলাইলাম, একতলা লাইট জ্বলাইলাম, সমস্ত শাটার খুলে দিলাম, দিয়ে এখন কমিটি করছি, লোকজন পাই না, একা। পরে কিছু লোকজন জোগাড় করলাম, কম্পিউটার ব্যবসায়ী টুকটাক, ওরে নিয়ে আমি চিন্তা করলাম একটা কম্পিউটার মেলা অ্যানাউন্স করে দিই। এমন একটা অ্যানাউন্স করা করবো, এমন ভাবে একটা প্রচার করবো, সারা বাংলাদেশের লোক জানবে এখানে মেলা হইতেছে। মেলা হলে প্রচার হবে, প্রচার হলে মেলা যারা পাঠিয়েছে ওদেরকে ব্যবসায়ী বানায় ফেলবো। এই চিন্তা ভাবনা করে অ্যানাউন্স করে দিলাম মতিঝিলে কম্পিউটার মেলা। ব্যাস, অ্যানাউন্স করে দিয়ে সব ফ্রি, দোকান ফ্রি, ঘর ফ্রি, কারেন্ট ফ্রি, আলো ফ্রি, বিদ্যুৎ ফ্রি, সব ফ্রি। হ্যাঁ, এই অ্যানাউন্সমেন্টটা করে দিলাম। করে দেওয়ার পরে দেখা যাচ্ছে প্রচুর লোকজন যোগাযোগ করলো। আমার এই ভবন কর্তৃপক্ষ তখন প্রায় 10 লক্ষ টাকা মেলায় দিল। আমি বললাম 1 টাকা আমার লাগবে না, এই টাকা আপনাদের অ্যাকাউন্টে থাক, মেলা আমি করব কিন্তু উইদাউট টাকা। বলেন কি? আমি হ্যাঁ, আমি টাকা আমি ধরলামই না। আমি মেলায় রেজিস্ট্রেশন ফি করলাম 2000 টাকা। রেজিস্ট্রেশন ফিতে যত লোকজন আসা শুরু করলো তাদেরকে দোকান দিলাম, দোকান দিয়ে দিয়ে মেলা চালু করে দিলাম। 7 দিনের মেলা টেনে নিয়ে গেলাম 1 মাস। আমার ওই মেলায় প্রধান অতিথি ছিল বাংলাদেশ কমিশনের প্রেসিডেন্ট মোস্তফা জব্বার সাহেব, উনি আসলো না, মেলা খালি। আমি একা সোজা দৌড়া চলে গেলাম বিটিআরসি চেয়ারম্যান মাগরুম মুর্শিদ সাহেবের কাছে। চিনি না, জানি না, শুধু জানি উনি একজন খুবই বড় সচিব এবং খুব বড় মনের মানুষ। ডাইরেক্ট বিটিআরসি অফিস চলে গেছি, যায় 2 দিন পরে দেখা করছি, একা যায়। বলছে স্যার আমি একটা কম্পিউটার মার্কেট উদ্বোধন করবো, একটা মেলা করবো, আপনার স্যার প্রধান অতিথি, আপনাকে যেতে হবে। উনি এক বাক্যে আমার বলে ইয়েস, নো প্রবলেম। মাগরুম মোর্শেদ সাহেবকে এনে আমি ফিতা কাটায় মেলাটা উদ্বোধন করলাম এবং আইটি লাইনে সবাই আমি ইনভাইট করলাম। করার পরে আমার এই মেলা যারা পার্টিসিপেট করতে আসলো, কেউ হয়তো আসছে, আসে দেখছে যে জীবনে কম্পিউটার ব্যবসা করে না, সে কিছু মালামাল নিয়ে দোকান সাজায় বসছে, এদেরকে আমি ইন্সপায়ার করা শুরু করলাম, তুমি কম্পিউটার ব্যবসায়ী হবা, আমার ওই কোটিপতি কোম্পানি দরকার নাই, তুমি হও। এইভাবে আমি 2004-এ, এটা অক্ষরে অক্ষরে সত্যি, আজকে যারা প্রোগ্রাম শুনতেছে, আমার মার্কেটে যারা সদস্য সবাই জানে আমার এই কথাটা, সারা বাংলাদেশের লোক জানে লোটন ভাই এই মার্কেটের জন্য কি করছে। যাই হোক, ওই মেলাতে আমি যাদের আনছিলাম তাদেরকে আমি দিনের পর দিন ইন্সপায়ার করে ওখানে ব্যবসায়ী বানিয়ে ফেললাম। 2004-এ আমার মার্কেটে একটা দোকান ভাড়া ছিল 500 টাকা, অ্যাডভান্স ছিল 5000 টাকা। একটা দোকানের ভ্যালু ছিল মাত্র 2,96,000 টাকা। আজকে আমার মার্কেটে একটা দোকানের দাম 1 কোটি টাকা, একটা দোকান ভাড়া 10,000 টাকা, দোকানের অ্যাডভান্স মানে নিস্তালায় বলতেছি প্রায় 60 লাখ টাকা দোকানের দাম, অ্যাডভান্স প্রায় 2 থেকে 3 লাখ টাকা, ভাড়া প্রায় 10,000। অর্থাৎ আমার মার্কেটে বর্তমানে কোন দোকানের ভ্যালু 40 লাখ টাকার নিচে নাই, যেটা একসময় ভ্যালু ছিল 3 লাখ টাকা। এই বিল্ডিংটা কি নামে পরিচিত? এটার নাম গাউসে পার্ক কম্পিউটার মার্কেট, জিপিবি ভবন, দৈনিক বাংলার মোড়ে, জাস্ট নাভানা পেট্রোল পাম্পের উল্টা দিয়ে, আলিগড় হাউসের পরে। পুরো বিল্ডিংটা কি এখনো কম্পিউটার? এখন 20 তলা হয়েছে বিল্ডিংটা, আমরা যখন ছিলাম তখন 6 তলা ছিল। এখন পুরো বিল্ডিংটা কম্পিউটার মার্কেট, 1 তলা থেকে 3 তলা। পুরো বিল্ডিং এ 396টা দোকান আছে। বর্তমানে সেখানে বাংলাদেশের সবথেকে বড় বড় প্রতিষ্ঠান, কম্পিউটার সোর্স, স্মার্ট টেকনোলজি, গ্লোবাল ব্র্যান্ড, বিজনেস ল্যান্ড সবাই আছে। এবং বাংলাদেশের কম্পিউটার ব্যবসার বর্তমানে আইটি বিজনেসের অন্তত 5 to 10% এই বিল্ডিং এর মধ্যে হয়। Now I can say OMG. This is called Oh My God. Okay, রূপকথা গল্প শুনছি মনে হচ্ছে। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 1টায়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920।
আমার সঙ্গে আজকে এখানে বসে রয়েছে লোটন খন্দকার। একটা মানুষ, আমরা বারবারই একটা বলি যে একজন সফল মানুষের আগে আমি যেটা বলতে চাই, একজন সৎ মানুষ, একজন অনেস্ট মানুষ, যিনি নিজের জীবনকে অত্যন্ত আলোর মধ্যে দেখতে চান, সেই মানুষ শুধুমাত্র একা আলোকিত হন না, পুরো সমাজকেই তিনি পাল্টে দিতে পারেন। এরকম একজন মানুষকে নিয়ে আজকে আমাদের জীবনের গল্প চলছে। লোটন খন্দকারের জীবনের গল্পে আমরা ফিরবো ঠিক রাত 1টায়। কি হলো? সো আমার মার্কেটে আমি সাকসেস হয়ে গেলাম। সারা বাংলাদেশে নতুন একটা কম্পিউটার মার্কেটের জন্ম হলো, জিপিবি কম্পিউটার মার্কেট, যেটার জনক আমাকে বলা হয়। এই মার্কেটের প্রথমেই একটা গ্রুপ আমাকে অনেক বড় একটা অফার করলো, নিজেকে ধনী করার জন্য, কোটিপতি হওয়ার জন্য আমাকে একটা বিশাল একটা প্রলোভন দিল। সৈয়দুল নামে এক চিটাঙের লোক আমার আগে সেই মার্কেট কর্তৃপক্ষকে বলছিল সে মার্কেটটা চালু করবে, এবং সে বিভিন্নভাবে বিভিন্ন দোকান ভাড়া দেওয়ার জন্য ফোন দিয়ে ফিকির করতেছিল। 3 দিন টাইমে আমি যখন এই মার্কেটে কম্পিউটার মার্কেট চালু করলাম, এই ভদ্রলোক, চিটাঙের লোক, অনেক বয়স্ক মুরব্বী, সে আমাকে বলল, ভাতিজা শোনো, তুমি যেটা করতেছো এটা ঠিক না, তুমি নিজের কথা চিন্তা করো। আমি কিভাবে? শোনো, পুরা মার্কেটটা আমি আমার নামে ভাড়া নিয়ে নিব, ভাড়া নিয়ে আমি 10 বছরের জন্য ভাড়া নিয়ে সবাই আমি 2 বছরের জন্য ভাড়া দিব। আমি 500 টাকা দোকান ভাড়া দিব, দোকান ভাড়া নিব 300 টাকায়। তুমি গেলে আমার সঙ্গে থাকো, তোমাকে আমি মাসে 3 থেকে 4 লাখ টাকা নিয়ে করে দিব। তাহলে আমি বললাম যে আঙ্কেল, কম্পিউটার মেলা করছি, কম্পিউটার ব্যবসায়ীরা আসবে। নিজে নিজে আমার ওয়াইফে বললাম যে দেখো, এই লোকটা আমাকে অফার। আমার ওয়াইফ বললো, দেখো তুমি জীবনে কখনো এই কাজটা করো না, তুমি কোনোদিন তার সঙ্গে যেও না। আজকে তুমি হয়তো ভালো আছো, কালকে হয়তো ভালো থাকবা না, পরশু আবার ভালো থাকবা, কিন্তু এই মার্কেটের ইট বালু পাথর সাক্ষী দিবে লোটন দালাল সে মার্কেটকে ব্ল্যাকমেল করে টাকা কামাইছে। আজকে যদি তোমার বৈধ টাকাও হয়, তোমার সবাই বলবে তুমি অবৈধ বৈধ পাইছো। কারণ কি, যদি মানুষকে জিম্মি করে সে যেটা চিন্তা করতেছে, এখানে ব্যবসায় আসবে না, ব্যবসা হবে না, সে জিম্মি করবে, মনোপলি করবে। বুঝছো? আমার ওয়াইফ আমাকে সুন্দর সময় সুন্দর পরামর্শটা দিল। মূলত আমার ওয়াইফের কথা ইমপ্রেস হয়ে, এবং সে আমার প্রত্যেকটা ক্ষণে, যখনই আমার প্রবলেম, যখনই আমার সমস্যা, সে আমাকে টেনে ধরছে, এবং আমি সমস্ত প্রবলেমস নিয়ে যখন রাত্রে তাকে বলি, সে একটা সমাধান আলোচনা করে আমরা বের করি। এবং এই ইন্সপায়ার থেকে কিন্তু আমি এত টাকার লোভে বা আমি কিছুই করলাম না তার সঙ্গে। আমি ডিরেক্ট তার সংস্পর্শ বাদ দিয়ে সব দোকানের মালিক যাতে হয় সেভাবে ইমপ্রেস করলাম যে তোমরা দোকান কিনো, ব্যবসা করো। যাই হোক, 2004-এ আমি মার্কেটটা চালু করলাম, আমার ব্যবসাও খুব ভালো হতে থাকলো, বিজনেস অনেক বাড়লো। এক কথা বলা যায়, ওই মার্কেটের সব থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান আমারটাই শুরু হলো, এবং আমার পার ডে সেলও অনেক ভলিউম। তখন আমার ওয়াইফ কি করলো, বাই দিস টাইম সে বললো যে না, আমাকে চাকরি করতে হবে। আমার ওয়াইফ এক প্রকার নিজের যোগ্যতাই সে সরকারি চাকরি পেয়ে গেল, যদিও আমার একটু হেল্প ছিল, হ্যাঁ, তারপর কিন্তু সে পেয়ে গেল, সে প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেল। এবং চাকরি করার পর থেকে কিন্তু সে নিজে নিজে স্বাবলম্বী কিছু করে, বিউটি পার্লারের কাজ শিখছে, আসলে বাসায় বিউটি পার্লার কাজ করে দেয়, সে মাঝে মাঝে 3 পিস এনে বাসায় বিক্রি করে। এবং সে তখন থেকেই চাকরির পাশাপাশি সে পার্ট টাইম বিজনেস ঘরে বসে যেটা করার চেষ্টা করে, এবং পরবর্তীতে সে কিন্তু কন্টিনিউ স্টুডেন্ট বাসায় পড়ানো শুরু করলো। যাই হোক, আমি চিন্তা করলাম আমাকে তো আর দেশের গণ্ডি থাকলে হবে না, আমাকে তো বাইরে যেতে হবে, দেশের বাইরে। তখন আমি 2004-এর শেষের দিকে আমি চলে গেলাম। প্রথমে পাশের দেশ যেতে হয়, ইন্ডিয়া গেলাম, নেপাল গেলাম, ভুটান গেলাম। কেন? মানে দেশের বাইরে যাওয়া কেন? মানে দেশের বাইরে যেতে হবে, আমার বিজনেসটাকে বাড়াতে হবে, আমাকে প্রোডাক্ট আনতে হবে দেশের বাইরে, সেই প্রোডাক্ট লঞ্চ করতে হবে যাতে মানুষ আরো কম দামে কম্পিউটার পায়, কম্পিউটারের প্রোডাক্ট পায়, ইনোভেটিভ প্রোডাক্ট পায়। হ্যাঁ, আমাদের দেশ অনেক বড় মার্কেট। তখন আমি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স, আইআরসি, টিআরসি, ট্যাক্স, ভ্যাট সবকিছু টিন সব করে পাসপোর্ট ট্রান্সপোর্ট করে আমি প্রথমে পাশের দেশগুলো ঘুরলাম। জাস্ট এরপরে আমি এক ট্যুর দিলাম, ঢাকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, চায়না। ফার্স্ট ট্যুরটাই জীবনের দিলাম যে এক ট্যুরে আমার যাইতে হবে 4টা দেশ ঘুরে আসতে হবে। আমি এখান থেকে একটা টিকিট করলাম, রাত্রেবেলা সিঙ্গাপুর নামলাম। সিঙ্গাপুর নামে সিঙ্গাপুরে প্রথম আসছি, কাউকে চিনি না, কিচ্ছু জানি না, কোনো পরিচিত লোক নাই। তো ট্যাক্সিতে বললাম যে মোস্তফা প্লাজা নিয়ে আসো। মোস্তফা প্লাজা এসে আশেপাশে ঘুরে চিন্তা করলাম কাকে দিক, কোথায় যাই, কি করি। 7-8টা হোটেলে গেছি, রুম নাই। এরপরে এক জায়গায় বাংলাদেশের সাইনবোর্ড পেলাম, হোটেল লামিয়া প্রাইভেট লিমিটেড। ভোরবেলা গেছি, দাঁড়াই আছি, এই 8টা 8:30টার দিকে এক ভদ্রলোক এসে হোটেলটা খুলছে। আমি বললাম ভাই বাংলাদেশি? হ্যাঁ বাংলা। আমিও তো বাংলাদেশি ভাই। সে বললো আরে ভাই আসেন, সকালবেলা আপনার মুখ দেখলাম, আসেন। সে আমার বসাই খাবার দাবার রেডি করে খাবার দেওয়া শুরু করলো, ফ্রিজ থেকে বের করে। আমি কি ব্যাপার এত জব্দ কেন? আরে ভাই বলেন না, খুব জলি মাইন্ড মামুন, ওই আমার ফ্রেন্ড হয়ে গেল সিঙ্গাপুরের। তো প্রথম দিন সিঙ্গাপুরের মাটিতে চিন্তা করলাম, এই দেশে প্রথম দিন আসলাম, খরচ তো উঠাইতে হবে, ইনকাম তো করতে হবে। বাংলাদেশ আনা টাকা আমি এখানে খরচ করবো না, এখানে আমি ইনকাম করবো। ওটা চিন্তা করে সিঙ্গাপুরে, সাঙ্গিলায়, তারপরে
মোস্তফা প্লাজা, মিনি মার্ট, এদিকে সব ঘুরলাম টুরলাম সারাদিন, ঘুরে টুরে চিন্তা করলাম যে এখান থেকে কিভাবে আর্ন করা যায় বৈধভাবে। পরে আমি কম্পিউটার মার্কেটে গেলাম, ঘুরলাম টুরলাম, ঘুরে টুরে বাংলাদেশে ফোন টোন করে প্রাইস ট্রেস নিয়ে মোটামুটি বুঝলাম কোন প্রোডাক্টটা নিলে আমার লাভ হবে। যা টাকা পয়সা ছিল এটা দিয়ে সন্তোষে না ঘুরা, ডিস্কোতে না যেয়ে, বুঝছেন, এন্টারটেনমেন্ট না করে আগে মালামাল কিনে ফেললাম। এখন চিন্তা করলাম যে সিঙ্গাপুর যখন আসছি তাহলে মালয়েশিয়াও যাই, পাশাপাশি দেশ, ওখান থেকে মালয়েশিয়ার ভিসা করে ফেললাম। বাই রোডে চলে গেলাম মালয়েশিয়া, সেখানে ঘোরাঘুরি কইরা তখন খোঁজ খবর নিয়ে বাসে করে কেএলএ চলে গেলাম। তো কেএলএ যায়, বাসের মধ্যে এক ভদ্রলোক পাকিস্তানি, সে আমারে বলতেছে যে তুমি কোথা থেকে আসছো? আমি বললাম বাংলাদেশ থেকে। তুমি কোথায় থাকো? বাংলাদেশে থাকি। তো কি জন্য আসছো? আমাকে আসছি ব্যবসায়িক টার্গেট আছে। বলে আমি তো ভাই পাকিস্তান থেকে আসছি, সিঙ্গাপুরে মালয়েশিয়া যাচ্ছি, আমারও পেশোয়ারে তো অনেক বড় ব্যবসা, আমি থাকবো না ওই দেশে। তো ভাই আমি একটা লোক খুঁজতেছিলাম, নতুন লোক, কাজ জানে, এক্সপার্ট, আর আমার কম্পিউটার ব্যবসা করার খুব শখ। 6 ঘন্টার জার্নি তো। তাই বললাম তাই নাকি, তো করেন, অসুবিধা কি? সে আমারে প্রপোজ করে বসলো, তুমি থাকো না এই দেশে, দুজন মিলে ব্যবসা করবো। আমি আরে না, পাগল হয়েছে, নামে এসে যখন নাকি আমরা নামছি, নাইমে মসজিদ ইন্ডিয়াতে যাব, ওইখানে হোটেল আছে সিঙ্গাপুরে যোগাযোগ করা, ওই হোটেলে যায় দেখি ওই ভদ্রলোক আমার পিছে পিছে, ভদ্রলোক আমার ছাড়ে না। আমার ব্যাপার কি ভাই, আপনার ইন্টেনশনটা কি? বিশ্বাস করো ভাই, তুমি মুসলমান, আমি মুসলমান, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি একটা নতুন লোক চাই যে এই দেশ চিনে না আমার মতো, আমি ব্যবসা করবো, 50% পার্টনারশিপ দিব, তোমার মতো একটা লোক আমার দরকার, এক্সপার্ট। আমি অসম্ভব। পরে বিশ্বাস করবেন না, আমাকে পালায় ওই হোটেলতে যাওয়া লাগছে ওনার চোখের সামনে থেকে, অন্য হোটেলে। যাই হোক, তারপরে মালয়েশিয়া থেকে আবার সিঙ্গাপুর চলে আসলাম, সিঙ্গাপুর এসে সোজা হংকং এ চলে গেলাম। হংকং যায় নামলাম, পোর্ট এন্ট্রি ভিসা। হংকং নামার পরে হংকং এ আর ঘুরবো কোথায়, ওখান থেকে মানে লাহু বলে এয়ারপোর্ট থেকে লাহুতে আসলাম। আইসা ওখানে বাংলাদেশিদের একটা বিল্ডিং আছে, ওখানে অনেক বাংলাদেশি পাইলাম, কথাবার্তা বললাম, বলে আমি লাহুটা পার হয়ে চায়না ঢুকে গেলাম। চায়না যখন ঢুকলাম সেনজিং এ, দেখি যে আমার বাংলাদেশি ডাকতেছে, ভাই আসেন আসেন। কি ব্যাপার ভাই, বাংলাদেশি কি? আমাদের এখানে রেস্টুরেন্ট আছে, বাসা আছে, খুব ভালো খাবার দাবার, কিন্তু বাংলা খাবার পাবেন না, চাইনিজ খাবার, আসেন। পরে ওর সাথে কমিউনিকেট করে গেলাম, খুব যত্ন করলো, এত যত্ন করলো বলার মতো না, যে এত সস্তায় খাওয়া দাওয়া করলাম চায়নাতে। তো আমি যে টার্গেট, আমার যে কোম্পানির সাথে আমি অনলাইনে যোগাযোগ করছি, ইসনিক, এবং ইসনিকের প্রোডাক্ট, ফার্স্ট ব্যক্তি আমি ওই কোম্পানির মালিকের সাথে যোগাযোগ হলো, সে দেখি মার্সিডিজ নিয়ে আসছে, ও আমাকে পিক আপ করলো, পিক আপ করে নিয়ে গেল ফ্যাক্টরিতে। আমার ফ্যাক্টরিতে গেলাম, পুরো ফ্যাক্টরি ভিজিট করলাম, খুব ভালো লাগলো। ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট করে এগ্রিমেন্ট করলাম, কিছু প্রোডাক্ট স্যাম্পল আনলাম, মোটামুটি ক্লিক করলো বিজনেস। এই ট্যুরটা দিলাম একবারে 4টা কান্ট্রি। ট্যুরটা দেওয়ার পরে আমার মধ্যে অনেক স্ট্রেংথ আসলো যে আমাকে করতে হবে কিছু ভালো কিছু। এর মধ্যে 2006 এর মাঝামাঝি তখন আমি বেশ কিছু অর্ডার পেলাম, কি অর্ডারগুলো অ্যাকচুয়ালি সিঙ্গাপুর বেস, হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্ট। তখন আমি সিঙ্গাপুর যাই, আসি, প্রোডাক্ট কিছু আমি আনতে পারি, বৈধ প্রোডাক্ট সেল করি, ভালো লাভ হয়। তখন আর এলসি মিলসি করে চায়না থেকে মালামাল আনার প্রতি ইন্ডাস্ট্রি একটু কমে গেল, যে এটা ক্যাশ টাকা হচ্ছে। তখন আবার সিঙ্গাপুর গেলেই মালয়েশিয়া যাই, এভাবে কিন্তু এই আমার ফরেন লাইফটা শুরু হয়ে গেল। আমি গাড়ি কিনলাম ঢাকাতে, 2টা ফ্ল্যাট বুকিং করলাম, একটা ল্যান্ড কিনলাম। আমার ওয়াইফ কিন্তু চাকরি করে, এবং সে কিন্তু আমার লাইফের কোনো কিছুই তার কাছে চেঞ্জেবল না। তার স্বামীর গাড়ি হয়েছে, ফ্ল্যাট হয়েছে, এটা তার কাছে কোনো চেঞ্জেবল না। এটার জন্য যে সে স্কুলের টিচার হিসেবে সে যে এটার জন্য যে শপিং এ যাবে, বাসায় টাকা আছে 5,000 নিয়ে খরচ করবে, বা বাচ্চার জন্য ভালো ড্রেস কিনবে, এটা করবে ওইটা করবে, এই টেন্ডেন্সি তার কোনোদিনও ছিল না। বরঞ্চ সে কিভাবে সেভিংস করা যায়, কিভাবে প্রবলেমে যাতে না হয় জীবনে, সবসময় সেই চিন্তা করছে, এবং তার ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা। তো যাই হোক, আমি ব্যবসা করছি, সবাই জানে আমার বিজনেস অনেক এক্সপান্ড, অনেক ভালো। আমার দোকানে যারা চাকরি করছে এরকম বর্তমানে প্রায় 7-8 জন আছে, যাদেরকে আমি দোকানের মালিক বানাইছি। আমি নিজের হাতে দোকান করে দিয়ে বলছি যে এই দোকান তোমার। সে ঢাকা শহরে আসছিল 4,000 টাকা বেতন চাকরি করতে, আজকে সে গাড়ি চালায়। আমার কখনো মনে হয় না আমার দোকানে কর্মচারী ছিল, সে এখনো হয়তো আমার থেকে ভালো ব্যবসা করে বর্তমানে, এরকম অনেকে আছে। কিন্তু যে রেসপেক্ট আমি পাই তার কাছ থেকে, তার ফ্যামিলির কাছ থেকে, তার বাবা মার কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে, এটা কোটি টাকা আমি কিনতে পারবো না। ঠিক ছোট্ট একটা কথা না বললেই নয় আমার জীবনের, সেটা হলো মুগদাতে আমি যে বাসাটাতে ছিলাম, রাশেদ, তার বড় ভাই ডাক্তার, ভাবি ডাক্তার, রাশেদ বেকার, বাড়িওয়ালার টাকা তুলে আর কোথায় কোন জায়গায় কি ফুটা হয় এগুলো দেখে, বাড়ির খুব সমস্যা ওদের ফ্যামিলিতে। রাশেদের ভাই ডাক্তার আমার বন্ধু, বললো আমার ছোট ভাইটাকে আপনি একটু দেখেন। আমি নিজে একটা দোকান করলাম আমার বাসার সামনে, মাহির কম্পিউটার, সেখানে আমি বসতাম রাত্রে এসে
আমার ব্যবসার পরে রাশেদকে হাতে কলমে কম্পিউটার শিখাতাম, ব্যবসা শিখাইতাম। সেইখান থেকে রাশেদ গুলিস্তান শপিং কমপ্লেক্সে 18টা দোকানের মালিক। মাই গড। ওই ব্যবসাটা আমি 2 বছর বসছি, তার বিনিময়ে আমি কিচ্ছু নেই নাই। কিন্তু রাশেদ বিয়ে করছে, 2টা সন্তান হয়েছে, কোটি টাকার মালিক হয়েছে নিজের যোগ্যতায়। অথচ প্রথমে যদি এই মাহির কম্পিউটার আমি নাও সৃষ্টি করতাম, রাশেদের সাথে আমি রাত্রে বাসায় গেতাম, 8টা 11টা দোকানে বসতাম। তখনকার আমলে একটা মোবাইলে 10 টাকা ফোন আসতো, তখন একটা বিদেশে কলে 20 টাকা আসতো। এইটাও কিন্তু 2005-এর কথাই বলতেছি, তখন আমার কিন্তু অবস্থা অনেক ভালো। তারপরেও আমি দিনের পর দিন ওই দোকানে সময় দিছি রাশেদের সঙ্গে, শুধুমাত্র রাশেদের লাইফ। এখন রাশেদদের পরিবারের তার মামাতো ভাইয়ের ছেলেও যদি জানে এটা লোটন, তাহলে দাঁড়ায় থাকে, আমি যাব তারপর যাই। এই যে রেসপেক্ট, এটা আমি কোনো দিন টাকার বিনিময়ে পাইতাম না। তো যাই হোক, আমার লাইফের মধ্যে আমি চলে আসলাম শেষের দিকে। প্রায় আমার তো 2005, 6, 7, 8 আমার একটা স্বর্ণ যুগ। আমি বিদেশ থেকে প্রোডাক্ট আনতেছি, বিক্রি করতেছি, আমার প্রতিদিন সেল আছে, হিউজ সেল, মার্কেটের সবচেয়ে বড় ব্যবসায়ী আমি। হ্যাঁ, লিকুইড চলে আসছে। আমি আমার আব্বার যে বিষয়টা মনের মধ্যে খালি হরে, এত বড় বড় লোকের সাথে পরিচয়, আর আমার বাবার এটা আমি পারবো না। সব স্টাডি করে উকিল 2-3টা লয়ার লাগায় সবকিছু করে একটা ফাইলটা রেডি করলাম। খুলনাতে আমার আম্মারে বললাম, আম্মা আমি যদি বেঁচে থাকি যে কোনো মূল্যে আমার বাবার এই অসমাপ্ত কাজটা আমি সমাপ্ত করব, আপনার আমি খুশি রাখবই। আমার আম্মাকে এই ওয়াদা করার পরে আমি মন্ত্রী পরিষদের সচিব, ওনার বাসায় আমি একটা কম্পিউটার দিয়েছিলাম, একটা ল্যাপটপ সার্ভিসিং করে দিয়েছিলাম। পরে স্যাররে বাসায় একদিন যে আমি স্যাররে বললাম, স্যার এই ঘটনা, আমার আব্বু তো সারা জীবন চাকরি করছে, পেনশন গ্র্যাচুইটি কিছুই পায় নাই, এই অবস্থায় মারা গেছে, 2003-এ মারা গেছে, কোনোভাবে কিছু হয় না, এবং বিস্তারিত আমি জানতামও না। এখন আমি অনেক কিছু জানছি, আমার আব্বা নির্দোষ ছিল, সে সব পাবে, আইনে পাবে। এখন স্যার আমাকে হেল্প করতে হয়। ঠিক আছে, কোন সমস্যা নেই, তুমি সমস্ত কাগজ তুললে আমার কাছে দিও। পরে স্যারে দিলাম, উনি 7 দিন পরে আমার রিপোর্ট দিল যে এটার জন্য যা করা আমি করবো, তোমার আব্বা পাবে। আলহামদুলিল্লাহ, উনি ডিজির কাছে পাঠাইলো, উনি নিজে গেল ডিজির কাছে, ফুডের সব জায়গায় দৌড়দৌড়ি করলো করে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমার বাবার সমস্ত পেনশন পাইছি, সমস্ত গ্র্যাচুইটি পাইছি, আমার আম্মা এখনো পেনশন পায়। চমৎকার। এবং এই কাজটা করার জন্য আজকে তো সবার সামনে আমি প্রচুর টাকা খরচ করছি, কিন্তু কোনোদিন কারো জানতে দেন এটার জন্য আমার কত লক্ষ টাকা খরচ হচ্ছে, কত জায়গায় আমি ধরেছি। স্যার হেল্প করার পরেও আমি প্রয়োজনে আমার জীবনের অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে আমার মার সুখ কিনে দিছি। এক্স্যাক্টলি, এগ্রিড। হ্যাঁ, আমার পরিবারের সুখ কিনে দিছি, যাতে আমার মা এই শান্তিটা পায় যে তার স্বামী সৎলোক ছিল। আরেকজন ভদ্রলোকের কথা বলতেই হয়, যে লিয়াকত আলী খান, যার অবদানের কারণেই লাস্টলি এই পেনশনটা পাইছিলাম। যাই হোক, তো 2009 আমার ব্যবসা খুব ভালো। তো তখন আমার বিজনেসটা অ্যাকচুয়ালি মালয়েশিয়া কেন্দ্রিক হয়ে গেল শুরু। হ্যাঁ, তা আমি মালয়েশিয়াতে একটা চাইনিজ ব্যবসা করতাম, ওর প্লাজা লয়েটে 3টা আউটলেট ছিল, খুব বড় সাপ্লায়ার আমার। তা আমি প্রোডাক্ট কাছ থেকে আনি, হঠাৎ করে আমার একটা অফার করলো যে তখন ডুয়েল কোর প্রসেসর বাংলাদেশে প্রায় 9,000 টাকা দাম। ও আমাকে বললো যে একটা বাল্ক প্রোডাক্ট আছে পেনাঙে, তো তুমি যদি প্রোডাক্টটা নাও আমি তোমাকে অনেক কমে দিতে পারবো। ও 100 পিস প্রোডাক্ট স্যাম্পল দিল, তো 6,000 টাকার মতো দাম পড়লো আমার। তো আমি ওই 100 পিস প্রোডাক্ট এনে বাংলাদেশে বিক্রি করে ফেললাম। বিক্রি করে চিন্তা করলাম যে তো বিশাল সুযোগ, একটা প্রোডাক্টে 3,000, 5,000 পিস প্রোডাক্ট, অনেক টাকা প্রফিট হবে। এগুলা চিন্তা করে আমার যেখানে যা ছিল টাকা পয়সা, আমি ওই চাইনিজকে $55,000 তাকে আমি পে করি। মানে সবকিছু বিক্রি করে মোটামুটি আমার কাছে যা ছিল, লোন টোন ছিল, ব্যাংকের টাকা ছিল, হ্যাঁ, এগুলা মিলে আমার যা লিকুইড যেখানে যা থাকে, হ্যাঁ, সবকিছু করে আমি টাকা রেডি করে প্রায় $55,000 আমি রেডি করলাম। ও বললো এই টাকাটা ট্রান্সফার করতে হবে হোংলিং ব্যাংক চায়নাতে। হ্যাঁ, প্রোডাক্টটা আছে মালয়েশিয়া যদিও, কিন্তু টাকাটা আমাকে টিটি করতে হবে চায়নায়। তুমি চলে আসো মালয়েশিয়া, তুমি প্রোডাক্ট নিয়ে যাও। সে যখন এই টাকাটা নিল আমার কাছ থেকে, নিয়ে যখন আমি গেলাম, যাওয়ার পরে আমি তাকে আর পাইনি। সে ওখানে সবকিছু লোপাট করে চায়না চলে গেছে। কোথাও নাই, এদিকে নাই, ওদিকে নাই, কোথাও নাই, কোথাও পেলাম না। ওই যে আমি একটা ধাক্কা খেয়ে গেলাম, ধাক্কা খেয়ে আমি মানসিকভাবে প্রায় ভারসাম্যহীন হয়ে গেলাম, যে এতগুলো টাকা এট এ টাইম চলে গেল, পুঁজি তো সবই চলে গেল। $55,000 মানে সেই সময় টাকাতে কনভার্ট করলে কত টাকা হয়? মিনিমাম 70 ছিল, 70 লাখ, তাই না? তো আমি কি করব, তখন দিশাহারা হয়ে গেলাম। সবাই আশ্চর্য হয়ে গেল, দোকান থেকে মাল কমে যাচ্ছে, প্রোডাক্ট নাই, প্রোডাক্ট শেষ, ব্যবসা বাণিজ্য নাই। তাইলে আমি তো আর ভাঙার লোক না,
আমি সহজে তেমন বুঝতে দিলাম না, দেনাদার হয়ে গেলাম। যারা দেনা হয়ে গেলাম সবার সাথে বসলাম, সবার সাথে কথা বললাম। অত্যন্ত স্যাক্রিফাইস মাইন্ডেড আমি পাইছি সবার কাছে। আমার বিগত দিনের অ্যাক্টিভিটিসে, আমার প্রবলেমের সময় আমার প্রত্যেকটা পাওনাদার আমাকে যে হেল্প করছে আমি এটা কোনদিন ভুলবো না। বিজনেস ল্যান্ডের মালিক কচি ভাই অসম্ভব হেল্প করছে, এবং অনেকেই আছে যারা আমার কাছে প্রচুর টাকা, মানে ছোটখাটো কিছু টাকা পয়সা, লোটন ভাই সমস্যা আছে, লাগবে না পরে দিন, এরকম ভাবে। জুবায়ের আমার খুব ক্লোজ ফ্রেন্ড, 1 লাখ 1.5 লাখ 2 লাখ এরকমও এতগুলো টাকা অনেকেই আছে। একটা সময় ছিল যে সারাদিন লোক আমাকে খুঁজতো টাকার জন্য, আমি সবার সাথে কথা বলতাম, দেখা করতাম। দিনের মধ্যে 50 জন লোক ও আমাকে টাকা চাইতে আসতো। আল্লাহর রহমতে এখন মাইক দিয়ে খুঁজলেও কেউ আমার কাছে 10 টাকা পাবে না। তো এই যে অবস্থাটা আমি পড়ে গেলাম, পড়ে যাওয়ার পর আমার যা ছিল সব বেচে কিনে মানুষের দেওয়া শুরু করলাম, কিস্তি করে, ইনস্টলমেন্ট করে, ব্যাংকের লোন, বিভিন্ন সমিতির লোন, মাল্টিপারপাস কোঅপারেটিভের লোন, এগুলো আমি দেওয়া শুরু করলাম। আমার ওয়াইফ আনোয়ারা খাতুন কোচি, সে তার লাইফটা দিয়ে কি যে করতে থাকলো আমার জন্য, তার সমস্ত স্যালারি, তার বাচ্চা পড়ানোর টাকা, সে আমার প্রত্যেকটা পাওনাদারের সাথে ফেজ হইল। সে তাদেরকে নিজে পার্সু করে, নিজে গ্যারান্টি হয়, তাদেরকে সে টাকা দিয়ে দেয়, বেতন পেয়ে সমস্ত টাকা পাওনাদারে দিয়ে দেয়। আমি কোনোভাবেই তার ঋণ শোধ করতে পারবো না। সে যা করছে আমার জন্য, এখনো করতেছে। সে আমাকে একটা ঢাল, সে আমার বিপদের দিনে সূর্য যেমন ঢাল না ঢাল হয়েছিল আমার জীবনের সঙ্গে। সে তার লাইফে সুখ বলে কোনো শব্দ সে উচ্চারণ করে নাই। আমার প্রবলেমের সময় সে তার সর্বস্ব দিয়ে আমার হেল্প করছে, এখন পর্যন্ত স্টিল নাও। তার আত্মীয় স্বজনের কাছ থেকে লোন করা হোক, নিজের যা আছে সব বেঁচে কিনে হোক, আমার যা আছে বেঁচে কিনে হোক, আমি কিন্তু মানুষের দেনা দেওয়া শুরু করলাম, এবং এখনো পর্যন্ত আমি দেনা মুক্ত হতে পারছি। সবার মাধ্যমে আমি আমার সম্মানটা রক্ষা করে বেঁচে আছি। সব টাকা পয়সা শোধ হয়ে গেল, এবং ওই সময় এইসব আমার লাইফে একটা বড় ঘটনা ঘটছে। আমার কিন্তু এই যে ঋণদার হয়ে গেল, আমি তো বিদেশ যাতায়াত করি, মালয়েশিয়ায় আপ ডাউন করলে আমার ভালো ইনকাম হয়, সেদিকে কিছুটা ঋণ শোধ করি, আবার এদিকেও চেষ্টা করতেছি, আবার এদিকে সিঙ্গাপুর গুলো ইনকাম হয়, সে ঋণ শোধ করতেছি। তো আমি তো এই ফ্রাস্ট্রেশনে ভুগতেছি, কিভাবে কি করব, ঋণদার শোধ করব। ঠিক এই মুহূর্তে তো আমার মালয়েশিয়া যাতায়াত, তখন মালয়েশিয়াতে আমার একটা খুব রিচ একটা মেয়ের সাথে পরিচয় হয়। হ্যাঁ, মেয়েটার নাম সিতি বিনতি ইলিয়াস। সেই মেয়েটা আমাকে খুব লাইক করছে, এবং সে আমাকে নিয়ে লয়েড প্লাজাতে গেছে, কম্পিউটারের শোরুম করবে, ব্যবসা করবে, তার লাইসেন্স, তার আইসি, তার গাড়ি, তার বাড়ি, তার কন্ডোমিনিয়াম হাউস, সবকিছুই সে আমাকে ব্যবহার করতে দিবে। যখন আমি মেয়েটার সাথে মানে এজ এ ফরেনার পার্টনার হিসাবে চিন্তা করছি, ওর সাথে কোম্পানি করবো, ওর সাথে কাজ টাজ করবো, হ্যাঁ একদম চিন্তা করছি, ঠিক সেই মুহূর্তে বুঝতে পারলাম যে মেয়েটা আমার প্রতি দুর্বল হয়ে গেছে। এবং দুর্বল হওয়ার পর একদিন সে অলরেডি তখন 9 দিনের ঘটনা, 10 দিনের দিন, সে আমাকে একটা ক্যান্ডেল ডিনারে নিয়ে গেল। বসে আমাকে সে ডিরেক্ট অফার করলো যে তুমি বাংলাদেশে যা করো আমি জানি না কেমন কি করো, তুমি যদি এই দেশে থাকো তুমি অনেক ভালো কিছু করতে পারবা। তুমি মুসলিম, আমি মুসলিম, তোমাকে আমার অনেক ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে, বাট আমার একটা শর্ত আছে, আমাকে তোমার বিয়ে করতে হবে। তো এই কথাটা শোনার পরে না সঙ্গে সঙ্গে আমার চোখ বন্ধ হয়ে গেল, এবং আমি সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর চেহারা দেখতে পারলাম, বাচ্চার চেহারা দেখতে পারলাম। সে বলতেছে, আমি একটু শর্ট কোশ্চেন করি আপনাকে, কিছু ছোট ছোট করে উত্তর চাচ্ছি। এই যে সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়া ওনার সঙ্গে, নিশ্চয়ই আপনার দিক থেকে একটা পজিটিভ সাইন তার জন্য ছিল, আলটিমেটলি ছিল, হয়তো বিয়ের প্রশ্ন আসাতে আপনি ধাক্কাটা খেয়েছেন। কতদিনের সম্পর্ক এটা? হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি তার সাথে একটা পজিটিভ সাইন আমার মধ্যে ছিল বিধায় আমি তার সাথে হয়েছি। সম্পর্কটা তো একদিনে হয় নাই, আমি তো মালয়েশিয়া যাতায়াত করতাম, একবার তার সাথে পরিচয় হলো, সেকেন্ড টাইম দেখা হলো। হ্যাঁ, টোটাল রিলেশনের টাইমটা উইদিন 3 মান্থ। প্রিয় শ্রোতা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা পুরো সম্পর্কটাকে এখানে রিভিল করছি না, গল্পের প্রয়োজনে সেটার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই মানুষটার সাথে এই মেয়েটির সম্পর্ক তখন তৈরি হয়েছে যখন ইকোনমিক ভাবে সে প্রচন্ড রকম একটা খারাপ অবস্থার মধ্যে রয়েছে, এবং এটা এত লোভনীয় একটা প্রস্তাব যে সে যদি মেয়েটার সাথে জড়িয়ে যায় তাহলে অটোমেটিক্যালি সে মালয়েশিয়াতে চলে যেতে পারবে। মেয়েটা মুসলিম, এবং একই সাথে তার সাথে যদি বিজনেসে চলে যায় তাহলে আলটিমেটলি তার জায়গাটি থেকে তার যে প্রবলেমটা ছিল লাখ লাখ টাকা দেনা, সেটা ওভারকাম করা কোনো ব্যাপারই না, রাতারাতি সেটা সে ওভারকাম করতে পারবে। অ্যান্ড দ্য গার্ল ওয়াজ সো রিচ। যাই হোক, কি করেন উনি সেটাই হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ বলুন। তারপর স্মৃতি আমাকে অনেকভাবে প্রলোভন দেখালো, এবং তার কথা হলো যে তোমার তো মুসলমান হিসেবে তুমি বিয়ে করলে সমস্যা কি, কিন্তু স্মৃতির কথা একটাই, হ্যাঁ, আর সে বলতো যে দেখো অনেক বাংলাদেশি আছে এই দেশে, তোমার মতো তো সবাই না। হ্যাঁ, আমি অনেক বাংলাদেশিদের দেখছি, কারণ স্মৃতি রেস্টুরেন্ট ছিল একটা, হ্যাঁ, সে দেখছে অনেক বাংলাদেশিদের। বললো যে তোমার সমস্যা কি, তো আমি তো এই দেশে থাকবো, আমি তো বাংলাদেশে যাচ্ছি না, বা তুমি তো এই দেশে সবসময় থাকতে হবে না, তুমি তো আসা যাওয়া করতেছো। কিন্তু সে আমাকে যত কথাই বলুক, আমার যতই দেনা থাক, আমার যতই প্রবলেম থাক, যতই মানুষের টেনশন থাক,
আমি কোনোভাবেই আমার ওয়াইফকে, আমার বাচ্চাকে, আমার পরিবারকে আমি কোনোভাবে ঠকাতে পারবো না। আমি কোনো কিছুর বিনিময়ে কারো কাছে বিক্রি হতে পারবো না। যখনই আমার অ্যাবসেন্স মন বলছে, লোটন তুই এই জিনিসটা নে, তুই এটা কর, তোর আবার সব ফিরে আসবে, তুই সবার সামনে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবি, তোর আগে যে গাড়ি ছিল এখন তুই রাশ কিনতে পারবি, সমস্যা নাই। বাট আমি পারিনি আমার ওই কোচিকে ঠকাতে, যে তার জীবনের সর্বস্ব দিয়ে আমাকে করতেছে। আমার বাচ্চাটা যখন বাপি বলে ডাক দেয়, অথই আমার পরিবারের যে সুখ, যে শান্তি, আমি বাংলাদেশ থেকে বহু দূরে সেই বিদেশের মাটিতে থেকে তাদেরকে ঠকাবো, আমার বিবেককে কিভাবে ঠকাবো, আমার আত্মাকে আমি কিভাবে ঠকাবো? তারা তো দেখবে না, জানবে না, কিচ্ছু হবে না। কিন্তু আমার মতো এরকম বহু লোক আছে যারা তার পরিবারকে ঠকাচ্ছে, তার আত্মাকে ঠকাচ্ছে, বিবেককে ঠকাচ্ছে, হয়তো বাধ্য হচ্ছে। ইনফ্যাক্ট আমরা বোধহয় একেবারে গল্পের শেষের দিকে চলে এসেছি, রাইট? আমি কিছু ছোট ছোট কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। এখন আপনার যে প্রতিষ্ঠানটা, সেটার নামটা কি? আমার প্রতিষ্ঠানের নাম বাইনারি কম্পিউটার, বাইনারি আইটি সলিউশন লিমিটেড। আমার বর্তমানে মতিঝিলে এবং খুলনাতে, এবং রিসেন্টলি এলিফ্যান্ট রোডে ছিল, ওটা আমি একটু ক্লোজলি রাখছি। আমার মেইনলি দুটো শাখায় এখন রানিং, খুলনা জলিল টাওয়ারে আর মতিঝিলে জিবিবি কম্পিউটার মার্কেটে, যেটার কথা আপনি বলছিলেন। আর এছাড়া দেশের বাইরে অন্য কোথাও? অফকোর্স আমার মালয়েশিয়াতে ওন কোম্পানি আছে, যে কোম্পানির নাম হচ্ছে স্টার গোল্ড উইথ এসডিএন বিএসজি। এটার পেইড অফ ক্যাপিটাল হচ্ছে 1 মিলিয়ন রিঙ্গিত, হ্যাঁ, বাংলাদেশি টাকায় 1 রিঙ্গিত মানে 25 টাকা। আমার এই অফিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার বিল্ডিং এর 20 তলায়, বুকিত বিনতাং। ওখানকার এমপ্লয়িরা থাকে বাঙালিরা। ওখানে আমার ফরেনার পার্টনার আছে, মুসলিম পুরুষ মালায়ু শাহরুম বিন ইয়াকুব, যার সাথে আমার ওখানে পার্টনারশিপ। আমি যদি সেই 20,000 টাকা থেকে শুরু করি, আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমাদের লোটন খন্দকার, তার বিজনেসের টোটাল অ্যামাউন্টটা কত? আমি জাস্ট একটা মানে আমার লোকজনকে বোঝার জন্য অ্যাপ্রক্সিমেটলি ওইভাবে তো বলা যাবে না, তবে কোটি টাকার নিচে না, কোটি টাকার নিচে। এইরকম ধস নামার পরেও সেটা কোটি টাকার নিচে না, সেটাই। এরকম ধস নামার পরেও আমি ধসটা ওভারকাম করে যে টাকাটা আমি রিকভারি করতে পারছি, হয়তো আমার পুঁজি আরো 4 গুণ বেশি হইতো। আমি যদি ব্রেকআপ না হইতাম, হয়তো আমার শোরুম বাংলাদেশে আরো 10টা থাকতো, হয়তো বা আমার প্রোডাক্ট লাইন অনেক বাড়তো, হ্যাঁ। কিন্তু আমি সেটা প্রথম অবস্থায় 2004 থেকে 9 পর্যন্ত আমি যে গিয়ার আপে ছিলাম, এই ধস নামার পরে আমি যে পিছায় গেছিলাম, তাতে আমার জায়গায় বাংলাদেশে সেকেন্ড কোন ব্যক্তি নাই যে এই জায়গায় এসে তার ব্যবসা টিকে রাখতে পারছে, ঢাকা শহরে থাকতে পারছে, মাথা চলতে পারছে। আই এম দ্য অনলি পার্সন ইন বাংলাদেশ আইটি বিজনেসম্যান যে এত টাকা লোন হওয়ার পরেও তার প্রতিষ্ঠান রেখেছে, নিজে থাকছে, মানুষের সামনে মাথা উঁচু করে আছে। এবং সবাই বলে যে কম্পিউটার ব্যবসা এমন একটা ব্যবসা, এই ব্যবসা শত শত প্রমাণ আছে যে একবার যদি কেউ মার খেয়ে যায়, তাহলে সেকেন্ড টাইম তার সাইনবোর্ডও থাকে না, ব্যবসাও থাকে না, প্রতিষ্ঠানও থাকে না, সেও থাকে না। প্রিয় শ্রোতা, আমাদের এখানে লোটন খন্দকার আছে এবং লোটন খন্দকারের বিজনেস আছে। আমরা আজকের এই জীবনের গল্প থেকে কি শিখবো সেটা থেকে নতুন করে বলার কিছু নেই। একটা মানুষের অধ্যাবসায়, একটা মানুষের সততা, একটা মানুষের নিষ্ঠা, একটা মানুষের ডিসিপ্লিন এবং একটা মানুষের পরিশ্রম তাকে তার অসাধ্য সাধনে কত বড় জায়গায় নিয়ে যেতে পারে, ইভেন ইউ ক্যান ইমাজিন। আমরা আমাদের জায়গা থেকে এমন একজন লোটন খন্দকারকে এখানে উপস্থাপন করেছি যাকে আপনার জায়গা থেকে রিচ করা একেবারে অসম্ভব কিছু না। আমরা বিল গেটসকে এনে তার জীবনের গল্প আপনাকে শোনাইনি, আমরা এখানে মার্ক জুকারবার্গকে এনে তার জীবনের গল্প আমরা এখানে শোনাইনি। আমরা এমন একজনকে এখানে উপস্থাপন করেছি যে লোটন খন্দকার আপনি আপনার জায়গা থেকে হতে পারেন, হওয়াটা অনেক সহজ। এবং সেই জায়গাটিতে যেটা থাকতে হবে, আপনার নিষ্ঠা থাকতে হবে, সততা থাকতে হবে, কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং লাইফে অবশ্যই ডিসিপ্লিন থাকতে হবে। আমি মনে করি লোটন খন্দকার আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, তার এই বয়সে ভবিষ্যতে সে আরো অনেক বড় একটি জায়গায় যাবে, সে আশাবাদ আমরা রাখতেই পারি। ওকে, প্রিয় শ্রোতা, আমরা বিরতির পরে ফিরে এসেছি। লোটনকে নিয়ে ফেসবুকে অনেকেই কমেন্টস করেছেন, আমরা কয়েকটি কমেন্টস এখানে একটু পড়তে চাই। রূপমা রুমা লিখেছে, শুনেছিলাম জ্ঞান অর্জনের জন্য দার্শনিক প্লেটও মাথায় করে তেল বেচতেন, আর আজকে হ্যালো 8920 লোটনের মুখে পড়াশোনার জন্য কাঁধে করে মোটর পার্টস বিক্রির কথা শুনে ভালো লেগেছে। স্যালুট জানাচ্ছি লোটন ভাইকে। পথের পথিক লিখেছে, ধীরে ধীরে একটু একটু করে লোটন ভাইয়ের বেড়ে ওঠার কথা শুনে মুগ্ধ হয়েছে, শূন্য থেকে শিখরে ওঠার জ্বলন্ত উদাহরণ তিনি। তামান্না আফরিন লিখেছে, ভালোবাসার মানুষকে জয় করবার জন্য লোটন ভাইয়ের স্ত্রীর আকুলতা আমার খুব ভালো লেগেছে, সবশেষে তাদের ভালোবাসার জয় হয়েছে, কোচি আপু খুব বুদ্ধিমতী। আব্দুল লতিফ লিখেছে, লোটন ভাইয়ের স্ত্রীকে হাজার সালাম জানাই, স্বামীর দুর্দিনে যিনি যোগ্য সহধর্মিণী হয়ে লড়াই করে গেছেন। শমীমা খাতুন লিখেছে, কোচি আপার মতো একজন ভালো স্ত্রী থাকার পরও লোটনের উচিত হয়নি কোন সম্পর্কে জড়ানো, আর কেউ যেন এমন ভুল না করেন। লিটন বিন আব্বাস লিখেছেন, শেষ পর্যন্ত লোটন ভাই যে পরকীয়া সম্পর্কের মোহ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। এইসব অনৈতিক সম্পর্কের ফলে সংসারের সুখ নষ্ট হয়। আমাদের মনে রাখতে হবে, পারিবারিক সুখের উপরে আসলে কিছুই নেই। আমি তোমায় ভুলিনি নামে একজন বন্ধু লিখেছেন যে, আজকে শিখলাম নিজের মনোবল আর প্রবল ইচ্ছা থাকলে সবাই লোটন ভাইয়ের মতো সফল মানুষ হতে পারেন। থ্যাঙ্কস টু হ্যালো 8920।